আসসালামু আলাইকুম। স্বাগতম সকলকে আজকের প্রশ্নোত্তর ক্লাসে। আমাদের দ্বিতীয় এক্সাম হয়ে গেল। প্রশ্নের প্যাটার্ন একটু কঠিন ছিল তুলনামূলক, এবং তোমরা অনেকেই মার্ক প্রথম এক্সামের চেয়ে অনেক কম পাইছো। তো আজকের সলভ ক্লাসটা একটু বেশি গুরুত্বপূর্ণ, তোমরা প্রত্যেকটা জিনিস মন দিয়ে দেখবা। আমি কেন বারবার বলি প্র্যাকটিস করা প্রশ্ন এবং সলভ করা বেশি গুরুত্বপূর্ণ, এর একদম বাস্তব উদাহরণ আজকে বাবা, ঠিক আছে? যারা মার্ক কম পাইছো তারা আশা করি বুঝতে পারবা কেন আমার কম পাইছো। আমি 1 মিনিট আসতেছি, আমার দরজা লাগায় আসি। 1 মিনিট। আচ্ছা, ঠিক আছে। তোমরা যারা লাইভে যুক্ত হয়েছো তারা একটু দ্রুত জানায় দাও লাইভের অডিও ভিডিও দুটা ক্লিয়ার আছে কিনা। লাইভের অডিও ভিডিও দুটা ক্লিয়ার আছে কিনা দ্রুত জানায় দাও, আমরা হচ্ছে খুব দ্রুতই শুরু করব, কেমন? ওকে। ওকে, তোমরা একটু দ্রুত জানায় দাও লাইভের অডিও ভিডিও ক্লিয়ার আছে কিনা। আমরা বেশি লেট করবো না, আমাদের আবার 10টাই র্যাপিড ফায়ার আছে, ঠিক আছে? আমরা 1 ঘন্টার মধ্যেই, যেহেতু প্রশ্ন একটু কঠিন, সময় বেশি লাগবে, 1 ঘন্টা কম সময়েই আমরা প্রত্যেকটা কোশ্চেন ব্যাখ্যা সহকারে সলভ করে দিব, ঠিক আছে? যাতে করে যাতে করে কি হয়, তোমাদের সময়টাও কম লাগে এবং ভুলগুলা বুঝতে পারো যে কোন জায়গায় ভুল হয়েছে। ওকে, একটু দাঁড়াও আমি। ওকে। ওকে, ঠিক আছে, আমি লাইভটা দেখি, তোমরা দ্রুত জানাও লাইভের অডিও ভিডিও ক্লিয়ার আছে কিনা। আমি বেশিক্ষণ সময় নিব না, আমি দ্রুতই ক্লাস শুরু করব, কেমন? আমি খুব দ্রুতই ক্লাস শুরু করব। আমি ক্লাসের লিঙ্কটা একটু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দেই, যাতে যারা বাচ্চারা বেঁচে আছে সমস্যাগুলো ধরতে পারে। আমরা 9টা 6 বা 7-এ শুরু করব, ঠিক আছে? তোমরা কমেন্টে রেসপন্স করো, কেমন আছো, কি অবস্থা। আমি একটু 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 লাইভ 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 এই লাইভ কি শুরু হয় নাই, নাকি পেজ থেকে শুরু হয়েছে? লাইভ কি পেজ থেকে শুরু হয়েছে? ওকে, ঠিক আছে। লাইভ শুরু হয়েছে ভালো মতোই। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। শ্রাবন্তী, ফারিহা চলে আসছে। এই ফারিহা নামে দুইজন ছিল আমাদের ব্যাচে, দুইজনই আজকে মার্ক সেম পাইছো প্রথম এক্সামে। তোমরা দুজন কি সেম বান্দা ছিলা? বলো, তোমরা দুইজন কি সেম বান্দা ছিলা নাকি? উম, হুম। আচ্ছা, ঠিক আছে, আমি লিঙ্ক শেয়ার করে দিছি। আমরা আর 1 থেকে 2 মিনিট দেখবো, তোমরা রেসপন্স করো সব কিছু ঠিকঠাক আছে কিনা লাইভের। একটু রেসপন্স করো, হ্যাঁ সব কিছু ক্লিয়ার আছে। আমি লিঙ্কটা শেয়ার করে দিছি, সবাই যুক্ত হয়ে নিক, আমরা খুব অল্প সময়ের মধ্যেই ক্লাস শুরু করব, কেমন? ওকে। ওকে, ঠিক আছে। এই পোলাপানগুলো ডিস্টার্ব করতেছে। আমি একটু শেয়ার করে দেই। শেয়ার করা ডান। আচ্ছা, অনেকে চলে আসছে, স্বর্ণা, ফারিহা। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা আর দেরি না করি, আমরা এখনই শুরু করব, কেমন? আমরা হচ্ছে এখনই শুরু করব, খুব একটা দেরি করব না। আচ্ছা, ঠিক আছে।
ওকে, আমি কলমটা ওই রাখছি। আচ্ছা, আমরা শুরু করি, ঠিক আছে? আমরা লেট না করি, সবাই চলে আসছে মোটামুটি, চলে আসছে। সবাই আজকের ক্লাসটা মন দিয়ে খেয়াল করবা। আমি কেন বারবার বলি তোমাদের প্রশ্ন ব্যাংক এবং প্র্যাকটিস বুকটা সলভ করা গুরুত্বপূর্ণ, তো আর একদম প্রমাণ আছে পাইবা, ঠিক আছে? এই দেখো, প্রথম এক্সাম, প্রথম কোশ্চেন কিসে, অ্যান্টিসেপটিক রূপে আই ওয়াশের নিচে কোনটা ব্যবহৃত হয়? এটা হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষায় আসা প্রশ্ন, ঠিক আছে? তোমাদের প্রশ্ন ব্যাংক পড়ো নাই, আমি বারবার বলছিলাম। আমাদের ব্যাচে সবাই সেকেন্ড টাইমার বেশিরভাগ। তোমরা প্রথমে প্রশ্ন ব্যাংক, প্র্যাকটিস বুক, তারপর হচ্ছে মেইন বুক, কম্পিনিয়ন বুক, দাগানো বই আর এক্সাম। তোমরা প্রথম ধাপটাই ফলো করো নাই। কি ছিল? অ্যান্টিসেপটিক রূপে আই ওয়াশে কোনটা ব্যবহৃত হয়? এটা কোনটা বলো তো? বোরিক অ্যাসিড। এখানে আমরা হচ্ছে দুইটা আরও এক্সট্রা ইনফো পড়বো। তার মধ্যে একটা হচ্ছে ত্বকে যদি অ্যাসিড লাগে কোনো কারণে, ত্বকে যদি অ্যাসিড লাগে অথবা বেস বা ক্ষার লাগে, আমরা কখন কোনটা ইউজ করব? যদি আমাদের ত্বকে অ্যাসিড লাগে তাহলে আমরা মৃদু ক্ষার ইউজ করব। সেই ক্ষারটা কোনটা? 5% সোডিয়াম বাইকার্বনেট। কেমন? যদি আমাদের ত্বকে অ্যাসিড লাগে তাহলে আমরা একটা মৃদু ক্ষার ইউজ করবো। সেটা কোন ক্ষার? 5% সোডিয়াম বাইকার্বনেট। আর যদি ক্ষার লাগে তাহলে আমরা মৃদু অ্যাসিড ইউজ করবো। সেটা কোন অ্যাসিড? 5% বোরিক অ্যাসিড, H3BO3। এটাই হচ্ছে এই বোরিক অ্যাসিড, যেটা অ্যান্টিসেপটিক রূপে আই ওয়াশে ব্যবহৃত হয়। কেমন? আর এখানে হচ্ছে আরেকটা প্রশ্ন আসছিল, মেডিকেল ভর্তি পরে আসছিল কি, নিচের কোনটা অ্যাসিড? অপশনে ছিল B3, ও সরি না, এটা না। অপশন ছিল BOH3। মেডিকেল ভর্তি পরীক্ষা আসা প্রশ্ন, অপশন ছিল BOH3 অপশনে, ঠিক আছে? আরো অনেকগুলা ছিল, বলছিল নিচের কোনটা অ্যাসিড। দেখো তো, এই যে BOH3, একজন আমজনতা দেখে কি ভাববে? এটা কি? এটা ক্ষার ভাববে, তাই না? কারণ তোমার কি পড়ে আসলো, যেখানে OH আসছে সেখানে সে কি ক্ষার হবে? কিন্তু এটা কি ক্ষার? না। এটা কি? এটা হচ্ছে বোরিক অ্যাসিডকেই একটু চেঞ্জ করে লিখছে। এটা কি একটা অ্যাসিড? তো ভর্তি পরীক্ষা আসছিল নিচে কোনটা অ্যাসিড, এই BOH3, এটা একটা অ্যাসিড, ঠিক আছে? ক্ষার না, খেয়াল রাখবা, ঠিক আছে? তো দেখো, তুমি একটা কোশ্চেন পড়তে গিয়ে তোমার কি 4টা প্রশ্ন পড়া হয়ে গেছে। 65টা প্রশ্ন সলভ করতে গিয়ে তোমার আনুমানিক 200 থেকে 250 প্রশ্ন সলভ করা হয়ে যাবে। তো সলভ ক্লাস কেউ মিস দিবা না, ঠিক আছে? বোরিক অ্যাসিড। আচ্ছা, আমি হচ্ছে যখন প্রশ্নগুলো তুলবো তখন তোমরা কষ্ট করে হলেও একটু রেসপন্স করবা, ঠিক আছে? কমেন্টে উত্তরগুলো বলে দিবা, তাহলে ইয়া হবে, সুবিধা হবে। তাসফিয়া রোল 58, ওকে। ফারিয়া রোল 21, ওকে। আচ্ছা, ঠিক আছে। তোমরা প্রশ্নগুলো দেখলেই উত্তরগুলো কমেন্টে বলবা আগে, যারা পারো আর কি। এখন দেখো, মূল ভগ্নাংশ, আংশিক চাপ, এই বিষয়গুলো খুব ভালো করে কাছে পড়ানো হয়েছে। কি দেওয়া আছে? প্রথমে অক্সিজেনটা গ্রাম দেওয়া আছে, তারপর কার্বন ডাইঅক্সাইড কত গ্রাম আছে তা দেওয়া আছে। এই দুইটার মিশ্রণ আছে, ঠিক আছে? তাহলে এখন খেয়াল করো তো, আমরা মূল ভগ্নাংশ বের করার জন্য আমার দুইটা গ্যাসেরই মোল লাগবে না? লাগবে কি না? লাগবে। তাহলে অক্সিজেন, তার মোল কত হবে? আমি এটা, অক্সিজেন মোল সংখ্যা কত হবে? 1.032 ডিভাইডেড বাই 32। এটা হচ্ছে কার? অক্সিজেনের মূল সংখ্যা। আর কার্বন ডাইঅক্সাইডটা কত হবে? 0.537 ডিভাইডেড বাই কত? 44। এখন আমি বলছিলাম যদি তোমাদের এরকম দশমিকের গুলা সলভ করতে প্রবলেম ফেস করো তাহলে অ্যাপ্রক্সিমেট মান ধরবা, ঠিক আছে? তো দেখো, আমি যদি এটাকে 100 দিয়ে গুণ করি, কত হবে? 103। 100 দিয়ে ভাগ করলাম, কোনো সমস্যা আছে? সমস্যা নাই। উত্তর কত আসে? প্রায় 3 আসে। আমি 3টা লিখে লিখলাম 0.03। এই ক্যালকুলেশন কি বুঝতে পারছো? কিভাবে বলো তো? আমি একটু লিখে এখানে দেখো, এই যে 101.032 ডিভাইডেড বাই 32, আমি উপরে নিচে 100 দিয়ে গুণ করলাম, কোনো সমস্যা আছে বলো? কোনো সমস্যা নাই। তাহলে 100 দিয়ে গুণ করলে উপরেরটা কি হবে? 103 ভাগ হচ্ছে 32 ইন্টু 1/100 লেখা যায় না? এটা কত আসে? এটা মানটা প্রায় 3 আসে। 3 32 96, মানে 3 পয়েন্ট সামথিং আসে। আমি 3 রাখলাম, ভাগ হচ্ছে 100, কত আসতেছে? 0.03। এত মোল অক্সিজেন। বুঝতে পারছো? আমি পরে বলবো একটা কথা। এবার কার্বন ডাইঅক্সাইড, তুমি এটাকে কত ধরো? 100 দিয়ে গুণ করো, কত আসবে? 53 আসবে, ভাগ 44 ইন্টু 1/100, কত আসবে? 1 পয়েন্ট সামথিং, তাই না? আমি লিখলাম 1 পয়েন্ট কত আসে, 44 দিয়ে হচ্ছে 1.1, 1.2, 1 পয়েন্ট সামথিং, 1.3, হ্যাঁ, 1.3 বা 2 আসে, ঠিক আছে? 1 পয়েন্ট, আমি 3 লিখলাম, 3 মোল।
কত আসে 1.3, সাথে 100 দিয়ে ভাগ করো, কত আসবে 0.013, 100 দিয়ে ভাগ করো, তাই না? তাই তো হইলো। তাহলে আমি দুইটার মূল সংখ্যা পেয়ে গেলাম। এখন মোট মূল কত হবে? মোট মূল আমি যোগ করি, 0.03 প্লাস 0.013 যোগ করো, কত আসবে? আসবে হচ্ছে 0.043 মোল। এটা হচ্ছে মোট মূল সংখ্যা। তাহলে কার্বন ডাইঅক্সাইড তার মূল ভগ্নাংশ কত হবে? মোট মূল সংখ্যা আমরা কার্বন ডাইঅক্সাইড তার মূল কি করব? মোট মূল সংখ্যা দিয়ে ভাগ করব। দেখো তো, এই মানটা আমি যদি উপরে নিচে 100 দিয়ে গুণ করি, কত আসে? উপরে আসে 13, নিচে আসে 43, নাকি? 100 দিয়ে গুণ করলে না, 1.3। আচ্ছা, আমি 1000 দিয়ে গুণ করলাম, তাহলে কত আসে? 13 ভাগ 43। তুমি কি করবা? এটাকে 10 ভাগ 40 করো, অ্যাপ্রক্সিমেট মানটা কত আসবে? মানটা আসতেছে 2.5। তুমি দেখো তো, 2.5-এর আশেপাশে কোনো অপশন আছে কিনা? একটাই আছে। ও 2.5 না, দেখো তো আলটিমেটলি 0.25 হবে, তাই না? 0.25। আমি তো এখানে ইয়া করছি, বুঝতে পারছো আমি কিভাবে করছি? বুঝতে পারছো কথা আসছে? এটা আসতেছে 0.25, সরি 0.25, ঠিক আছে? 0.25 আসবে, বুঝতে পারছো? তাহলে এই মানের আশেপাশে কোনটা আছে? একটাই আছে, 0.287। এখন প্রশ্ন হচ্ছে, আমি বারবার কেন বলি যে অনুশীলনীর প্রশ্নগুলা বা প্রশ্ন ব্যাংকের প্রশ্নগুলা উত্তর সহ বুঝে বুঝে মুখস্থ করবা? এক্সাম হলে কি এত বড় ম্যাথ করা তোমার সময় আছে? তুমি একটা ম্যাথের পিছনে যদি 4 থেকে 5 মিনিট বা এত একটা, আর এক্সাম হলে এত বেশি প্যানিক থাকো বা হচ্ছে এত বেশি কি বলে টেনশনে থাকো, এই ম্যাথ তুমি এক্সাম হলে পারবা না, আমিই পারবো না। আমাদের সময়টা প্রশ্ন আসছে, আমাদের 22-23 সেশনে এই ম্যাথটা আসছে, খুবই সহজ ম্যাথ। আমি ক্যালকুলেশনে খুবই প্রো ছিলাম, আমি এটা প্রাউডলি বলি। আমি ক্যালকুলেশন বা হচ্ছে হিসাব নিকাশ এগুলো খুব ভালো ছিলাম, ঠিক আছে? এইরকম ক্যালকুলেশন কোনো প্যারাইজ সমস্যা ছিল না। ইভেন আমি অনেক বড় ম্যাথে করছি, অনেক বড় ক্যালকুলেশন হাতে কলমে করে ফেলেছি, ঠিক আছে? উত্তর মিলতে পারছি আমি, এভাবে করতাম আমি, এই এক গুণ 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 করে বা দশমিক উঠাই ফেলে, ঠিক আছে? তাহলে আমি কিন্তু এটা পারি না কেন? কারণ এক্সাম হলে একটা এক্সট্রা প্রেশার কাজ করে, আশেপাশে মানুষ আছে, একটা কোশ্চেন ভুল গেলে কি হবে না হবে, এই প্রেশারে কিন্তু আমরা অনেক সমস্যা ফেস করি। এজন্য কিন্তু আমার এক্সাম হলে এই প্রশ্নটা ভুল হয়েছিল, মানে পারিই নাই করতে, সময় ছিল না, পারিও নাই। এখন তুমি কি এক্সাম হলে এত বড় ক্যালকুলেশন ধরলাম, তুমি এক্সাম হলে প্যানিক করবা না, কোনো টেনশন ফেস করবা না, তারপরেও কি তুমি এই কোশ্চেনটা আনসার করতে পারবা এক্সাম হলে? তোমার কি মনে হয় 90% আমজনতা এই ক্যালকুলেশনই করতে পারবে না, তাই না বলো? ফারিহা, শিহাব, তানজিনা, নীলাঞ্জনা, বেশিরভাগ স্টুডেন্ট এই ক্যালকুলেশনটাই করতে পারবে না। আর ধরলাম তুমি পারো, তোমার সময় লাগবে 3 থেকে 4 মিনিট, এতটুকু সময় একটা প্রশ্নের পিছনে ওয়েস্ট করা কি ওয়ার্থ ইট হবে? অবশ্যই না। কিন্তু এটা কি? এটা হচ্ছে অনুশীলনীর কোশ্চেন, এবং কি বিগত বছরের 22-23 সেশনে ভর্তি পরীক্ষা আসছে। তোমাদের এটা মুখস্থ বলার কথা, আমি বলছি না ক্লাসে? কি বলছিলাম? বলছিলাম ভর্তি পরীক্ষা আসা প্রশ্ন এবং অনুশীলনীর কোশ্চেন যদি পারো, খুবই সহজ কোশ্চেন, কিন্তু ক্যালকুলেশন অনেক বড়, করতে গেলে 3 থেকে 4 মিনিট টাইম লাগবে, একদম উত্তর সহ মুখস্থ করবা। বলছিলাম এই কোশ্চেনটা বেশিরভাগ পারে নাই। যেখানে আমি রিভিশন দেওয়া বা প্রিপারেশন করে বারবার বলছি যে প্রথমে পড়া প্রশ্ন ব্যাংক, প্রথমে প্রশ্ন ব্যাংক, তারপর প্র্যাকটিস বুক। তোমার প্রশ্ন ব্যাংকও পড়ো নাই, প্র্যাকটিস বুকও পড়ো নাই, শুধু ক্লাসটা করছো, দাগানবে পড়ছো। হবে এইভাবে? মার্ক ভালো আসবে? বলো। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে? তাহলে এই জিনিস নিয়ে কারো কোনো কনফিউশন নাই, ক্যালকুলেশনগুলো একটু কঠিন, এগুলা এক্সাম হলে করতে যাবা না, করার টাইম পাবা না, সুন্দর করে উত্তর সব মুখস্থ করবা, প্রশ্ন ব্যাংক অনুশীলনী, ঠিক আছে? অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী নয় যে গ্যাস, উত্তর বলো, আমি ক্লাসে বলছিলাম, ঠিক আছে? সালফার ডাইঅক্সাইড, এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড তৈরি করে আলটিমেটলি, তাই না? এটা কি অ্যাসিড বৃষ্টি বানাবে? আমরা কি জানি অ্যাসিড বৃষ্টি হওয়ার জন্য আমাদের বৃষ্টির পানি পিএইচ এর মান 5 থেকে 6 তার কম হওয়া লাগে, তাই না? 5.6, তার বেশি পিএইচ হলে কি হবে না, অ্যাসিড বৃষ্টি হবে না। এখন সালফার ডাইঅক্সাইড ট্রাইঅক্সাইড কি করে? সালফিউরিক অ্যাসিড তৈরি করে, এবং এর পিএইচ মানটা অনেক কম হয়, এবং এটা কি করে? অ্যাসিড বৃষ্টি তৈরি করে। নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন করে কি? পানির সাথে যুক্ত হবে, উৎপন্ন করবে নাইট্রিক অ্যাসিড HNO3, এটা একটা তীব্র অ্যাসিড, এবং তার পিএইচ মানটাও 5.6 থেকে অনেক কম হবে। তার মানে কি এটাও অ্যাসিড বৃষ্টি তৈরি করবে। কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি, বৃষ্টির পানি উৎপন্ন কি হবে? কার্বনিক অ্যাসিড, এটা কিন্তু অ্যাসিডিটি তৈরি করে, হালকা অ্যাসিড, মৃদু অ্যাসিড, কিন্তু তার পিএইচ মানটা 5.6 এর কম হয় না।
আর 5.6 কম না হলে তাকে আমরা অ্যাসিড বৃষ্টি বলতে পারি না। ঠিক আছে, তাহলে সালফারের অক্সাইড এবং নাইট্রোজেনের অক্সাইড এই দুইটা হচ্ছে অ্যাসিড বৃষ্টি তৈরি করে। ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড করে না, ক্লাসে বলা হয়েছিল। ঠিক আছে, ওকে। এরপর বিওডি এর পূর্ণরূপ কোনটা? ক্লাসে তোমরা অনেকেই এটা এটা ভুল করছিলা, তাই না? বলো, ক্লাসে তোমরা অনেকেই বিওডি এর পূর্ণরূপ ভুল করছিলা। তোমরা কমেন্টে লেখো উত্তর কোনটা হবে। আমি অন্যগুলা বলি। ডিও মানে কি? ডিজলভড অক্সিজেন। সবাই যদি খাতা নিয়ে বসো তাহলে লিখে ফেলো ডিজলভড অক্সিজেন। এরপর হচ্ছে টিডিএস মানে কি? টোটাল ডিজলভড সলিড, টোটাল ডিজলভড সলিড। ঠিক আছে, তারপর হচ্ছে ইটিপি। ইটিপি খুবই গুরুত্বপূর্ণ। ইটিপি মানে কি? ইফ্লুয়েন্ট ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট, ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট। ঠিক আছে, এই ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট আমরা কি ইটিপি দিয়ে কি করি বলো তো? ইটিপি দিয়ে আমরা তরল বজ্র পরিশোধন করি। ঠিক আছে, তরল বজ্র পরিশোধন করি। এরপর এফজিডি ফুল ফর্ম কি? এই প্রত্যেকটার ফুল ফর্ম ক্লাসে বলছি আমি। এই কোশ্চেনও কয়েকজন ভুল করছো, দিয়ে আসছো বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। এইরকম ভুল করলে কি হবে? এফজিডি এর ফুল ফর্ম কি? ফ্লু গ্যাস, ফ্লু গ্যাস ডিসালফারাইজেশন। মানে যে সকল শিল্প কারখানা থেকে সালফারযুক্ত বা সালফারের অক্সাইডযুক্ত গ্যাস উৎপন্ন হয়, সেই সালফারযুক্ত গ্যাসকে আটকায় রাখতে আমরা ফ্লু গ্যাস ডিসালফারাইজেশন গ্যাস ইউজ করি। ঠিক আছে, এই প্ল্যান্টটা ইউজ করি এবং এইখানে মূলত চুনা পাথর ইউজ করা হয়, তাই না? এফজিডি প্ল্যান্টে চুনা পাথর ইউজ করা হয়। চুনা পাথর তার সংকেত কি? ক্যালসিয়াম কার্বনেট। এবং চুনা পাথর যখন আমরা ইউজ করি তখন উৎপন্ন করে ক্যালসিয়াম সালফেট এবং 2 অণু পানি। এই ফ্লু গ্যাস বা সালফার ডাইঅক্সাইড এবং চুনা পাথর যুক্ত হয়ে উৎপন্ন করে ক্যালসিয়াম সালফেট ডট 2 অণু পানি। এই ক্যালসিয়াম সালফেট ডট 2 অণু পানি এর নাম কি বলো, এবং এটা হচ্ছে আমরা কোন কাজে ইউজ করি সেটা বলবা। ক্যালসিয়াম সালফেট ডট 2 অণু পানি, এটার নাম কি এবং এটা আমরা কোন কাজে ইউজ করি? ব্যাচের বাচ্চারা প্রত্যেকে বলবা, প্রত্যেকে বলবা এটা আমরা কোন কাজে ইউজ করি এবং এটা হচ্ছে তার নাম কি। আমি একটু কমেন্টগুলো চেক করি। হ্যাঁ, তোমরা ভালো রেসপন্স করতেছো, ভালো ভাই, ভালো, বেশ ভালো। কিন্তু তোমরা এক্সামে ভুল করো কেন? এখন তো পারতেছো, উত্তর দেখছো তাই না? পারতেছো, বলো ক্যালসিয়াম সালফেট 2 অণু পানি তার নামটা বলবা এবং কোথায় ইউজ করি। এরপর কি আসে? এরপর আসে বিওডি, তাই না? বিওডি মানে কি? বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। কি হবে? বায়োকেমিক্যাল। তোমরা অনেকেই বায়োলজিক্যাল ক্লাসেও বলছিলা, এক্সামেও দাগায় আসছো। ঠিক আছে, বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। ঠিক আছে, কোনটা হবে উত্তর? সেকেন্ডটা, বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। এবং এই বায়োলজিক্যাল বা বায়োকেমিক্যাল, আমি বলে ফেলি, বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড এটা আমরা কেমনে হিসাব করি? আমরা 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 5 দিন ব্যাপী কি করি? পানিতে থাকা সকল জৈব দূষককে অণুজীব বা ব্যাকটেরিয়াতে ভাঙতে আমাদের ওই পানি থেকে যেই পরিমাণ অক্সিজেন খরচ হয় সেটা কি হবে? বিওডি। সিওডি ফুল ফর্ম কি? কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। কি? কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। আচ্ছা, তোমরা একটু দেখো তো, কেউ পারো কিনা বলো। ডিও তার হচ্ছে হু কর্তৃক অনুমোদিত মান কত? কমেন্টে বলো, সবাই বলবা। ঠিক আছে, আচ্ছা, এই যে ক্যালসিয়াম সালফেট 2 অণু পানি এর নাম হচ্ছে জিপসাম, জিপসাম। এবং এটা ইউজ করা হয় ড্রাই ওয়াল তৈরিতে, ড্রাই ওয়াল তৈরিতে জিপসাম ইউজ করা হয়। ডিও তার আদর্শ মান বলো। টিডিএস বা টোটাল ডিজলভ সলিড তার মানটা কত? হু কর্তৃক অনুমোদিত মান সেটা বলো। বিওডি বা বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড এটার মান 3 হলে কত হবে এটা বলো। যদি বিওডি এর মান 3 ppm হয় তাকে আমরা কি বলবো? এবং বিওডি এর মান 10 হলে তাকে আমরা কি বলবো? সিওডি তার হুক কর্তৃক অনুমোদিত মান কত? এই প্রত্যেকটা জিনিস সুন্দর করে বলো। ঠিক আছে, আচ্ছা, 4 নাম্বার গেল, 4 নাম্বার গেল। আমরা 5 নাম্বার দেখো। তোমরা এই দেখছো আমাদের সলভ ক্লাসে তুমি একটা কোশ্চেন সলভ করছো, কিন্তু 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা প্রায় 10 থেকে 12টা প্রশ্ন সলভ করা হয়ে গেছে। ঠিক আছে, সলভ ক্লাসের এজন্য দারুণ হেল্পফুল হয়। ঠিক আছে, হিলিয়ামের ক্ষেত্রে অ্যামাগার বক্ররেখা কেমন হবে?
ক্লাসে আমি সুন্দর করে বুঝাইছিলাম, ঠিক আছে, গ্রাফটা আইকা বুঝাইছিলাম। আমি কি বলছিলাম, অ্যামাগার বক্ররেখা মানে হচ্ছে পি ভি বনাম পি রেখা, এবং এটা একটা বয়েলের সূত্রকে নির্দেশ করে, তাই না? অর্থাৎ এরকম থাকবে, এইখানে হবে ওয়াই অক্ষ বরাবর পি ভি, এক্স অক্ষ বরাবর পি। এবং আদর্শ গ্যাসের ক্ষেত্রে, আদর্শ গ্যাসের ক্ষেত্রে এই রেখাটা হবে এক্স অক্ষের সমান্তরাল, তাই না? যদি কোনো একটা গ্যাসের পিভি বনাম পি গ্রাফ এক্স অক্ষের সমান্তরাল থাকে, সেটা অবশ্যই কি আদর্শ গ্যাস। কিন্তু আদর্শ গ্যাস বলতে বাস্তবে কিছু নাই, ইহজগতেও নাই, তাই না? কিন্তু যে সকল গ্যাসের ভর অনেক কম, যেরকম হাইড্রোজেন, হিলিয়াম, হিলিয়াম এবং হাইড্রোজেন ভর অনেক কম না? ভর অনেক কম মানে তাদের কি সংকোচনশীলতার গুণাঙ্ক একের থেকে বেশি। সংকোচনশীলতার গুণাঙ্ক একের থেকে বেশি মানে এরা হচ্ছে কম পেষণযোগ্য। ক্লাসে সুন্দর করে এগুলা আমরা এক্সপ্লেন করছিলাম, এগুলো কি হবে, কম পেষণযোগ্য, তাই না? এবং এই দুইটার এই গ্রাফটা কিরকম হয়, সরল রেখা এইরকম। ক্লাসে দেখাইছিলাম, একটা হচ্ছে হাইড্রোজেন, একটা হচ্ছে হিলিয়াম, এবং বাকি যে গ্যাসগুলো আছে কি কি আছে, অক্সিজেন আছে, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন। যদিও বইয়ে এক জায়গায় নাইট্রোজেনকে দিয়ে দিছে এক থেকে কম জেটের মান, মানে এটা ভুল দেওয়া। এইগুলার কি হবে, জেটের মান হবে এক থেকে কম। এটা কি হবে, বেশি পেষণযোগ্য, ঠিক আছে? প্রথমে পেষণযোগ্য বেশি হবে, পরে কি হবে, কমে যাবে, ঠিক আছে? বেশি পেষণযোগ্য। তাহলে কি হবে, এই গ্রাফগুলোর প্রথমে হচ্ছে মানটা কমে, নিচে দিকে উপরে যায়, তাই না? এরকম ছিল না? এক্সট্রিমলি সরি, এক মিনিট। ঠিক আছে, ওকে। আমরা হচ্ছে এরপর দেখি, তাহলে কি হবে, হিলিয়ামের ক্ষেত্রে অ্যামাগার বক্ররেখা মানে পিভি বনাম পি গ্রাফটা কিরকম হবে, এক্স অক্ষের সমান্তরাল হবে না, কি হবে, সরল রেখা হবে। আর সমান্তরাল কারা হবে, শুধুমাত্র আদর্শ গ্যাস যারা আছে, ঠিক আছে? ওকে, ওকে। তোমার দেখছো, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ক্লাস থেকে আসতেছে এবং এগুলো খুবই গুরুত্বপূর্ণ। ইভেন দু একটা আনকমন আসছিল, কাছে পড়ানো হয় নাই, বাট প্রশ্ন ব্যাংকের প্রশ্ন, কারণ প্রশ্ন ব্যাংকের প্রশ্ন যদি তোমরা না পারো, একদম মুখস্থ বেসড কোশ্চেনগুলো প্রশ্ন ব্যাংকে ছিল, এগুলো না পারো, এর থেকে হতাশার আর কি আছে, এর থেকে লজ্জার আর কি আছে? কারণ ক্লাসে আমি বারবারই বলছি যে ক্লাস করার পর তুমি প্রথমেই প্রশ্ন ব্যাংক পড়বা, সবার শুরুতে প্রশ্ন ব্যাংক পড়বা, তারপর প্র্যাকটিস, তারপর মেন বই। এখন তুমি প্রথমেই তোমার গলত, কি বলে, গোড়াতেই গলত, তোমরা প্রশ্ন ব্যাংকের প্রশ্নে পারো না। সবাইকে বলি নাই, যারা পারো নাই ওদেরকে বলছি। অসওয়াল্ড পদ্ধতিতে কোন প্রভাবক ইউজ করা হয়, এটা পড়ার সময় আমি কি দেখাইছিলাম, দুইটা জিনিস, একটা হচ্ছে হ্যাবার পদ্ধতি, তাই না? হ্যাবার পদ্ধতি, হ্যাবার পদ্ধতি, আরেকটা হচ্ছে কি, অসওয়াল্ড পদ্ধতি। তোমরা বলো তো। আচ্ছা, অসওয়াল্ড পদ্ধতি, হ্যাবার পদ্ধতি আমরা কি উৎপন্ন করি, এবং অসওয়াল্ড পদ্ধতি এইখানে আমরা কি উৎপন্ন করি, দুইটা বলো। হ্যাবার পদ্ধতি, এখানে আমরা হচ্ছে 1 মোল নাইট্রোজেন, 3 মোল হাইড্রোজেন, সাথে 200 ডিগ্রি তাপমাত্রা, 500 ATM চাপ, প্রভাবক হচ্ছে আয়রন অথবা অ্যালুমিনিয়াম অক্সাইড, উৎপন্ন কি, অ্যামোনিয়া, তাই না? এখানে উৎপন্ন হয় অ্যামোনিয়া, এইখানে প্রভাবকটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তাছাড়া অসওয়াল্ড পদ্ধতি উৎপন্ন কি হয়, নাইট্রিক অ্যাসিড HNO3, এবং এইখানে প্রভাবক কে থাকে, প্লাটিনাম, ঠিক আছে? ক্লাসে এই দুইটা নামীয় বিক্রিয়া আমি দেখাইছিলাম এবং দুইটাই কি উৎপন্ন হয় দাগানো ছিল, কেমন? ওকে, প্লাটিনাম হবে। তাহলে বুঝতে পারছি হ্যাবার পদ্ধতি উৎপন্ন কি হবে, অ্যামোনিয়া, অসওয়াল্ড নাইট্রিক অ্যাসিড, অসওয়াল্ডে কি উৎপন্ন হয়, নাইট্রিক অ্যাসিড, এবং এই দুইটা বিক্রিয়া প্রভাবকগুলো পড়ে ফেলবা, প্রশ্ন আসে, কেমন? ওকে, ওকে, ঠিক আছে। আমরা 7 নম্বরে যাই। এই প্রশ্ন অনেকেই ভুল করছো, হিলিয়ামের উৎক্রম তাপমাত্রা কত, হিলিয়ামের উৎক্রম তাপমাত্রা কত, এই বিষয়টা তোমরা অনেকেই ভুল করছো। কিন্তু ভুল কেন করবা, কারণ আমি বলছিলাম সন্ধি তাপমাত্রা, উৎক্রম তাপমাত্রা, সন্ধি চাপ, এই বিষয়গুলা খুব ভালো করে পড়া লাগবে। আমি বারবার বলছিলাম ভালো করে পড়তে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি একটু প্রথমে সন্ধি তাপমাত্রা এটা নিয়ে বলি, কেমন? সন্ধি তাপমাত্রা আমি এটা নিয়ে একটু বলি, সন্ধি তাপমাত্রা। আচ্ছা, প্রথমে সন্ধি তাপমাত্রা সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা বলো তো, কার্বন ডাইঅক্সাইড। তার সন্ধি বা সংকট তাপমাত্রা কত বলো, 31.1 ডিগ্রি সেলসিয়াস, এবং তার সন্ধি চাপ সেটাও ইম্পর্টেন্ট, কত, 72.9 ATM। অর্থাৎ
কার্বন ডাইঅক্সাইডকে আমরা যদি 31.1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রেখে 72.9 এটিএম চাপ প্রয়োগ করি, তাহলে সেই গ্যাসটা তরলে কনভার্ট হবে। কিন্তু কোনোভাবে তুমি যদি এই গ্যাসের তাপমাত্রা 31.1 ডিগ্রি সেলসিয়াস তাতে বেশি রাখো, বেশি রেখে তুমি যতই চাপ প্রয়োগ করো না কেন, সেটা তরল হবে না। কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে 31.1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপরে রেখে তুমি যতই চাপ প্রয়োগ করো কেন, সেটা 1000 এটিএম হোক, 10,000 হোক, সেটা তরলে কনভার্ট হবে না। ঠিক আছে? কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইডের পরে কার্বন ডাইঅক্সাইডের পরে সন্ধি তাপমাত্রা, সন্ধি চাপ, এগুলোর জন্য গুরুত্বপূর্ণ কোনটা? গুরুত্বপূর্ণ হচ্ছে হিলিয়াম। ঠিক আছে? হিলিয়াম। তাহলে বলো তো, হিলিয়াম তার হচ্ছে সন্ধি তাপমাত্রা কত? হিলিয়াম, তাই না? হিলিয়ামের সন্ধি তাপমাত্রা হচ্ছে কত? -268 ডিগ্রি সেলসিয়াস। এবং হিলিয়ামের সন্ধি তাপমাত্রার পাশাপাশি উৎক্রম তাপমাত্রা, সেটা গুরুত্বপূর্ণ। হিলিয়ামের উৎক্রম তাপমাত্রা হচ্ছে -240 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে উত্তর। উৎক্রম তাপমাত্রা কত হবে? -240 ডিগ্রি সেলসিয়াস। তোমরা অনেকেই এইখানে -268 দিয়ে আসছো। এটা কি উৎক্রম তাপমাত্রা? না, এটা হচ্ছে সন্ধি তাপমাত্রা। এখন উৎক্রম তাপমাত্রা মানে কি? উৎক্রম তাপমাত্রা মানে হচ্ছে যেই তাপমাত্রার উপরে জুল থমসন ক্রিয়া কাজ করবে না। এখন জুল থমসন ক্রিয়া কি? আমরা বলছিলাম কোনো একটা গ্যাসকে সংকুচিত করে হঠাৎ করে প্রসারিত করলে তার তাপমাত্রা কিছু হ্রাস পায়, যাকে আমরা কি বলি? রুদ্ধতাপীয় প্রক্রিয়া। হঠাৎ করে প্রসারিত হইলে সেটা পরিবেশ থেকে তাপশক্তি গ্রহণ করার সময় পাবে না, এবং সেটা অভ্যন্তরীণ শক্তিকে খরচ করে কি করবে? প্রসারিত হবে, আলটিমেটলি তাপমাত্রা কমবে, তাই না? এখন এই যে এই জুল থমসন ক্রিয়ায় প্রসারিত করে তাপমাত্রা কমাই, এই তাপমাত্রা কমবে কখন? যখন আমরা ওই গ্যাসকে একটা স্পেসিফিক তাপমাত্রার নিচে নিয়ে করব। তুমি যদি হিলিয়ামকে -200, এটা কি -200 যদি বেশি না, এই তাপমাত্রায় সংকুচিত করে প্রসারিত করো, তাপমাত্রা কমবে না, উল্টা বেড়ে যাবে। ঠিক আছে? উল্টা হয়। এই জন্য আমরা কোনো একটা গ্যাসের উপর জুল থমসন ক্রিয়া কাজ করাতে হলে তাকে অবশ্যই তার উৎকম তাপমাত্রার নিচে নেওয়া লাগবে। মানে আমি হিলিয়ামকে -240, -245 এই তাপমাত্রায় নিয়ে তারপর যখন আমি জুল থমসন ক্রিয়া অ্যাপ্লাই করব, তখন তার তাপমাত্রা আরও কমবে, না হলে কমবে না, ওটা বাড়বে। ঠিক আছে? বুঝতে পারছো? উৎকম তাপমাত্রা। তার পাশাপাশি হিলিয়ামের কত? সন্ধি চাপ কত? 2.26 এটিএম। যারা ক্লাস করতেছো খাতায় লিখে রাখো। ঠিক আছে? 2.26 এটিএম। এগুলো তোমরা কেন ভুল করো আমি জানি না। এরপর হাইড্রোজেনের উৎক্রম তাপমাত্রা কত? -80 ডিগ্রি সেলসিয়াস। এবং হাইড্রোজেন তার সন্ধি তাপমাত্রা কত? -240। তোমরা আবারও এখানে ভুল করো। হাইড্রোজেনের সন্ধি তাপমাত্রা এবং হিলিয়ামের উৎক্রম তাপমাত্রা দুইটা সেম না? তোমরা এই জায়গায় ভুল করো। ঠিক আছে? এই কনফিউশনটা এগুলো ক্লিয়ার করবা। ঠিক আছে? বারবার পড়বা, খাতায় লিখে পড়বা, যাতে ভুল না হয়। আচ্ছা, এর চাপটা লাগে না, চাপটা হচ্ছে 12.26 বা সামথিং এটিএম, ওইটা লাগে না। ঠিক আছে? এই তিনটা কিন্তু মাস্ট আমি পড়তে বলছিলাম। ওকে, এরপর দেখো, নিচের সংযোজিত অ্যাসিড ও ক্ষারের কোন বিক্রিয়াটা সঠিক? সালফিউরিক অ্যাসিড এবং পানি উৎপন্ন কি হবে? উৎপন্ন হবে H3O+ এবং বাইসালফেট আয়ন, তাই না? তাহলে প্রথমটা ভুল। সেকেন্ডটা অ্যামোনিয়াম প্লাস পানি উৎপন্ন কি হবে? এখানে উৎপন্ন হবে কি? উৎপন্ন হবে NH3 উৎপন্ন হবে প্লাস H3O+, মানে দ্বিতীয়টাও ভুল। তৃতীয়টা HCl প্লাস অ্যামোনিয়া উৎপন্ন হবে NH4+ এবং Cl-, এটা কারেক্ট, তাই না? এর পরেরটা কি আছে? HCl প্লাস H2O উৎপন্ন কি হবে? H3O+ প্লাস Cl-, কারণ অ্যাসিড হচ্ছে H+ দিবে এবং ক্ষার হচ্ছে H+ গ্রহণ করবে। এখানে পানি হচ্ছে উভধর্মী যৌগ, তাই না? বুঝতে পারছো এটা? বুঝতে পারছো? আমি প্রত্যেকটাই ব্যাখ্যা দেখাইছি। পানি তার অণুবন্ধী অ্যাসিড কোনটা? কমেন্টে বলো। পানি তার অণুবন্ধী অ্যাসিড কোনটা? এই ক্লাস থেকে বের হয়ে গেছে, দাঁড়াও আমি বলে আসতেছি। ওকে,
ঠিক আছে, সি। ওকে, অনুবন্ধী অ্যাসিড আমরা জানি কোনো একটা যৌগের সাথে বা ক্ষারের সাথে এইচ প্লাস যুক্ত করে আমরা যা পাই সেটা কি হবে, তার অনুবন্ধী অ্যাসিড। তাহলে পানি, তার অনুবন্ধী অ্যাসিড কি হবে, H3O+, H3O+, H3O+। পিউটার যৌগের সংযুক্তি কোনটা, এটা আমি ক্লাস শুরু করে বলছিলাম যে দ্রবণের যে প্রকারভেদগুলো ছিল, কঠিন 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 তরল, কঠিন গ্যাস, তরল তরল, তরল গ্যাস, তরল কঠিন, তাই না? এই দ্রবণের সবার শেষে কঠিন প্লাস কঠিন ধরনের দ্রবণ, কঠিন প্লাস কঠিন, প্রচুর কঠিন, তাই না? আলটিমেটলি কি, এখন আমরা কি বলি, সংকর ধাতু বলি না? যেরকম কি বলতে পারো, তামা, কি বলে, ব্রোঞ্জ, এটা কি সংকর ধাতু, তাই না? কাঁসা সংকর ধাতু, সবগুলা কি কঠিন প্লাস কঠিন দ্রবণ। তাহলে পিউটার জগ একটাই ছিল, কি ছিল, 96% টিন এবং 4% কপার, 96% টিন এবং 4% কপার। ওকে, ঠিক আছে। এরপর দেখি আমরা, একটি গ্যাসকে সহজে তরল করা যায় যখন, এটা খুবই বেসিক এবং কনসেপচুয়াল কোয়েশ্চেন, তাই না? আমি ক্লাসে সুন্দর করে বলছিলাম, কি বলছিলাম, জেটের মান যদি একের চেয়ে ছোট হয় তাহলে পেষণযোগ্য বেশি, মনে আছে? পেষণযোগ্য বেশি। আর যে সকল গ্যাস, গ্যাসের পেষণযোগ্যতা বেশি, সেগুলা কি হয়, সহজে তরল করা যায়। যেরকম কি, জেটের মান একের থেকে কম, সবচেয়ে কম যেটা, সেটা কি হবে, তাকে সহজে তরল করা যাবে। আর যেটার মান বেশি যাদের হয়, হাইড্রোজেন, হিলিয়াম, এদের কি হবে, জেটের মান এক থেকে বেশি হবে। তাহলে কি হবে, এরা কম পেষণযোগ্য, তার মানে সহজে তরল করা যাবে না। তোর হচ্ছে প্রথমটা, ক্লাসে সুন্দর করে বুঝাই বলছিলাম, তারপরে যারা ভুল করছো তোমাদের জন্য শুভকামনা, আর কিছু বলার নাই আমার। প্যাশন বানান ভুল, ঠিক আছে, প্যাশন। ওকে, কোন গ্যাসের প্যাশন গুণাঙ্কের মান সবচেয়ে বেশি? সবচেয়ে বেশি কোনটা হবে, যেগুলো অ্যামাগা বক্ররেখার উপরে থাকে। কারা থাকে, হাইড্রোজেন, হিলিয়াম, একটাই আছে হাইড্রোজেন। কেমন? বজ্রপাতের সময় বায়ুমণ্ডলে কোন গ্যাসটা সক্রিয় হয়? উত্তর বলো, কমেন্ট উত্তর বলো। বজ্রপাতের সময় বায়ুমণ্ডলে কোন গ্যাসটা সক্রিয় হয়? আচ্ছা, কোনটা বলো তো? আচ্ছা, আমরা কি জানি, আমরা জানি যখন বজ্রপাত হয় তাপমাত্রা কত হয় বলো তো? তাপমাত্রা কত হয়? বজ্রপাতের সময় তাপমাত্রা হয় 3000 ডিগ্রি সেলসিয়াস, তাই না? এবং এই 3000 ডিগ্রি সেলসিয়াস, একটু, ওকে ওকে, তাহলে কত হবে, 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এই তাপমাত্রা কি হবে, বাতাসের নাইট্রোজেন সবচেয়ে বেশি কি থাকে, নাইট্রোজেন প্লাস অক্সিজেন উৎপন্ন কি হবে, নাইট্রিক অক্সাইড, তাই না? তাপমাত্রা কত, 3000 ডিগ্রি সেলসিয়াস। এই নাইট্রিক অক্সাইড উৎপন্ন হওয়ার পর পরবর্তীতে এই নাইট্রিক অক্সাইড এবং আবারও অক্সিজেন, দুই ও নাইট্রিক অক্সাইড কি অক্সিজেন, 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উৎপন্ন করবে নাইট্রোজেন ডাইঅক্সাইড, তাই না? এবং এই নাইট্রোজেন ডাইঅক্সাইড প্লাস পানি উৎপন্ন করবে কি, অ্যাসিড বৃষ্টি, উৎপন্ন কি হবে, নাইট্রিক অ্যাসিড। মনে আছে ক্লাসে বলছিলাম বাবারা, বলো। লাইভ আটকে যায় নাই ভাই, আমি আটকেছিলাম, আমি কথা বলি নাই। আচ্ছা, উত্তর কোনটা হবে, প্রথমে নাইট্রোজেন সক্রিয় হবে। কেমন? এত এলাবোরেটলি প্রশ্নস্থল তোমাদের কেউ করাবেন না ক্লাসে, এত সুন্দর করে বুঝাই দেওয়ার পরেও এখন আমি আবার বলতেছি, যাতে করে এই পুরো টপিকটা তোমার রিভিশন হয়ে যায়, তাই না? প্রত্যেকটা কোশ্চেন যেই টপিক থেকে আসছে, টপিকটা কি ইয়া হইতেছে না, রিভিশন হচ্ছে না, রিভিশন হচ্ছে না, বলো, দ্রুত বলো। ওকে, হাইড্রোজেন ক্রান্তি চাপ কত? ক্রান্তি চাপ কত বলো তো? হাইড্রোজেন কি 2.26? এটা হিলিয়ামের ছিল না? এই প্রশ্ন কি ভুল ভুল হয়েছে নাকি? এটা মানে প্রশ্ন ভুল আছে। হাইড্রোজেন তো 12 পয়েন্ট সামথিং, তাই না? হাইড্রোজেনের 12.80 বা সামথিং এটিএম, 12.80 এটিএম।
এটা হিলিয়াম ছিল, ঠিক আছে। আচ্ছা, এটা মার্ক আমি অ্যাড করে দিব, সমস্যা নাই। এটা হবে 2.26 কার, হিলিয়ামের। আর ইয়ার কত, হাইড্রোজেনের কত, 12.80। প্রশ্ন ভুল ছিল, ঠিক আছে। কার্বন মনোক্সাইড গ্যাসের নিরাপদ মাত্রা কত, আল্লাহ স্পেলিং মিস্টেক, সমস্যা নাই, বুঝতে পারলেই হয়েছে। কত, এটা কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছে, ক্লাসে সুন্দর করে বলা হয়েছে। কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, এই প্রত্যেকটার থ্রিশোল্ড লিমিটিং ভ্যালু TLV, থ্রিশোল্ড লিমিটিং ভ্যালু যে শকটা আছে, শকটা আমি সুন্দর করে মুখস্থ করতে বলছিলাম, মনে আছে? সুন্দর করে মুখস্থ করতে বলছিলাম, তোমরা অনেকেরা ভুল করছো। 0.15। এটা আবার মেডিকেল আসা প্রশ্ন ভাই, ম্যাটের কোশ্চেন, তাও তোমরা পারো না। আমি ক্লাসে বলে দিছি যে এটা আসবে কোশ্চেনে, যেহেতু একটা কোশ্চেন আসবে, তারপরে তোমরা কেন ভুল করছো তোমরাই জানো বাবা। আমি ক্লাসে প্রায় এরকম 8 থেকে 10টা কোশ্চেন বলেই দিছি যে এই প্রশ্নগুলো আসবে, বলে দিছি না বলো? মিম, আচল, শিহাব, নিঝুম, মোমো, ফারিহা, তাসফিয়া মিম, শ্রাবন্তী, তামিম, তোমরা বলো। নম্রতা, ক্লাসে বলছি না প্রশ্নগুলো আসবে আমি? তারপরেও তোমরা কেন ভুল করছো? হু কর্তৃক অনুমোদিত ডি এর সর্বোচ্চ মাত্রা কত? একটু আগেই এই ডিও, বিওডি, সিওডি, টিডিএস সব নিয়ে বলা হয়েছে। কত? 5 থেকে 6 ppm, ঠিক আছে। এটা আর ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নাই। কোন বিবরণটি সঠিক? এই যে আর্হেনিয়াস লুইস তত্ত্বগুলো ছিল না, ব্রনস্টেড লাউরি কি বলছিল, ব্রনস্টেড লাউরির প্রোটনীয় মতবাদ, সেখানে উনি বলছে যে সকল যৌগ প্রোটন দিবে, H+ যারা দিবে তারা কি বলো, তারা হচ্ছে অ্যাসিড। আর যে সকল যৌগ H+ গ্রহণ করবে তারা কি হবে, ক্ষার, ঠিক আছে, বা ক্ষারক। কোনটা হবে? যেসব প্রোটন গ্রহণ করে তারা কি হবে, ক্ষারক হবে। এটা কার সংজ্ঞা বলো, এটা কার সংজ্ঞা বলো, এটা কার সংজ্ঞা, কে বলছিল এটা? এটা বলছিল ব্রনস্টেড, ব্রনস্টেড এবং লাউরি। তাদের মতবাদের নাম কি ছিল? ওদের নাম ছিল প্রোটনীয় মতবাদ, কারণ তারা অ্যাসিড এবং ক্ষার দুইটা সংজ্ঞায় দিছে প্রোটন দিয়ে, তাই না? যারা প্রোটন দান করে তারা হচ্ছে কি, অ্যাসিড, যারা গ্রহণ করে তারা হচ্ছে ক্ষারক। এখন বলো তো, আর্হেনিয়াস মতবাদ তার অপর নাম কি, এবং লুইস মতবাদ তার অপর নাম কি? বায়ু দূষক H2SO4 বাষ্পের সিঙ্ক কোনটা? এখন এটা দূষক না একটা, আমরা দূষকের গ্রাহক এবং সিঙ্ক দুইটা খুব ভালো করে পড়ছি না বলো, ভালো করে পড়ছি না? কি পড়ছি? গ্রাহক হচ্ছে ওই সকল, গ্রাহক হচ্ছে কি, গ্রাহক হচ্ছে, গ্রাহক হচ্ছে ওই সকল পদার্থ যারা হচ্ছে ক্ষতিগ্রস্ত হয়, যেরকম কি বলছিলাম, অ্যাসিড বৃষ্টিতে কি হবে, তাজমহলে মার্বেল পাথর ক্ষতিগ্রস্ত হবে, তাই না? আচ্ছা, ঠিক আছে, কি হবে, যারা হচ্ছে ক্ষতিগ্রস্ত হবে তারা হচ্ছে কি, গ্রাহক। আর যারা গ্রহণ করবে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে না তারা কি, সিঙ্ক। মনে আছে আমরা FGD প্ল্যান্টে কি করছিলাম? FGD প্ল্যান্টে আমরা ওই যে সালফারের অক্সাইড, তাকে আমরা আটকায় দিছিলাম কার মাধ্যমে, ক্যালসিয়াম কার্বনেট, চুনা পাথর। তাহলে কোনটা হবে, চুনা পাথরের উৎস, সেটা কি, সালফিউরিক অ্যাসিডের সিঙ্ক, সেটা ক্ষতিগ্রস্ত হবে না, ঠিক আছে। কি হবে, এটা সিঙ্ক হবে, ক্ষতিগ্রস্ত আটকায় ফেলবে, ঠিক আছে। বুঝতে পারছো? গ্রাহক এবং সিঙ্ক পার্থক্য আছে, কি বলে, বুঝতে পারছো? কোনো সমস্যা আছে বাচ্চারা? বাচ্চারা বলো, দূষকের গ্রাহক এবং সিঙ্ক নিয়ে তোমাদের কোনো কনফিউশন আছে? আশা করি নাই। এরপর দেখি পৃথিবীর গ্রিন হাউস কোনটা। এই জায়গায় গিয়ে বাচ্চারা অনেক ভুল করছো। অনেকে দিছো স্ট্রাটোস্ফিয়ার, অনেকে দিছো ট্রোপোস্ফিয়ার, অনেকে দিছো হোমোস্ফিয়ার, এবং কিছু আজগুবি বান্দা আকাশ থেকে নিয়ে আসছে হেটারোস্ফিয়ার। আমি ট্রোপোস্ফিয়ার দিলেও বুঝতাম না যে তোমার কনসেপ্ট ক্লিয়ার আছে, তুমি বুঝতে পারছিলা। কিন্তু হেটারোস্ফিয়ার তোমরা কোন আক্কেলে দিছো ভাই? 2 থেকে 3 জন আমি দেখছি হেটারোস্ফিয়ার দিছে, মানে কোন কারণে? পৃথিবীর গ্রিন হাউস স্তর কোনটা, বা গ্রিন হাউস কোনটা? আমি জানি কি, গ্রিন হাউস গ্যাসের মেইন উপাদান কোনটা, কার্বন ডাইঅক্সাইড। কোন স্তরে থাকে? এই প্রথম 3টা স্তর, ট্রোপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এই 3টা স্তরে কিন্তু প্রত্যেকটা গ্যাসের কি হবে, সংযুক্তি সেম। ট্রোপোস্ফিয়ারে নাইট্রোজেন 78%, স্ট্রাটোস্ফিয়ার 78%, মেসোস্ফিয়ার কি হবে, সেম। এই জন্যই প্রথম 3টার নাম কি হয়েছে, হোমোস্ফিয়ার। হোমোস্ফিয়ারের প্রত্যেকটা স্তরে কি হবে, গ্যাসীয় উপাদানের সংযুক্তি সেম, তাই না বলো, তাই না?
তাহলে কি হবে? উত্তর হবে হোমোস্ফিয়ার, কারণ হোমোস্ফিয়ারে কি আছে? এই তিনটা স্তরই আছে, ট্রোপো, স্ট্রাটো এবং মেসো, এবং তিনটাতেই গ্যাসীয় সংযুক্তি সেম। সংযুক্তি সেম হওয়ার জন্যই তো নাম হয়েছে হোমোস্ফিয়ার, তাই না? এটা তোমরা ভুল করো কেমনে? কোনটি ভূগর্ভস্থ পানির উৎস? তিনটা উৎসের নাম আমি দাগাই দিছিলাম ক্লাসে, দাগানো বইয়েও আছে, ঠিক আছে? দাগাই দিছিলাম ক্লাসে, দাগানো বই আছে। কেউ বলো না কেন? বাহ বস বাহ। কে কবিতা কাহি হে? কি বলেছিলাম ক্লাসে? দাগানো বইয়েও আছে। কি কি? বেডরক, বিভিন্ন হ্রদ, এবং কি বিভিন্ন বালি শিরা স্তরে জমা পানি, এই তিনটা জায়গা কি ভূগর্ভস্থ পানির উৎস? এই তিনটা তাহলে কি আর্টেসিয়ান বেসিন। এই বেসিনে কোনো কি এটা কি পানির উৎস ভূগর্ভস্থ না? কেমন? ওকে। আর্সেনিকের কোন জারণ অবস্থা জীবজগতের উপর সবচেয়ে বেশি বিষক্রিয়া সৃষ্টি করে? ক্লাসে আমি দুইটা নিয়ে বলছিলাম, একটা হচ্ছে আর্সেনিক আর একটা হচ্ছে ক্রোমিয়াম, তাই না? বলো। আমরা হচ্ছে আর্সেনিক এবং ক্রোমিয়াম এই দুটো নিয়ে বলছিলাম। তোমরা বলো তো, তোমরা বলো তো, আর্সেনিক তার কোন জারণ অবস্থা বেশি ক্ষতিকর, এবং ক্রোমিয়াম তার কোন জারণ অবস্থা বেশি ক্ষতিকর? দুইটাই বলবা, দুইটাই লাগবে। বলো। আর্সেনিকের জারণ অবস্থা কোনটা বেশি ক্ষতিকর, এবং ক্রোমিয়াম তার কোনটা বেশি ক্ষতিকর? আর্সেনিক তার +3, As3+, অর্থাৎ 3+ জারণ অবস্থা বেশি ক্ষতিকর, তাই না? বেশি ক্ষতিকর। এই জন্য আর্সেনিক দূষণ প্রতিকারে আমরা আর্সেনিক, আচ্ছা পরে বলি, এটা ক্রোমিয়াম আছে, ঠিক আছে? আর্সেনিক 5+টা কম ক্ষতিকর। ক্রোমিয়াম, ক্রোমিয়ামের 6+ বেশি ক্ষতিকর, ঠিক আছে? এই দুইটা তোমরা উল্টাপাল্টা করো, কেউ উল্টাপাল্টা করবা না, একদমই না, ঠিক আছে? একদম উল্টাপাল্টা করা যাবে না। উত্তর কি হবে? আর্সেনিকের +3 জারণ অবস্থা বেশি ক্ষতিকর। শুকনো হাইড্রোজেনের বাষ্প চাপ কত, বা চাপ কত, ঠিক আছে? চাপ কত হবে? একদম ডিরেক্ট 101.325 কিলো প্যাসকেল, বা কত? 1 ATM, বা কত? 1 ATM, বা 760 মিলিমিটার মার্কারি, বা 760 টর। তোমাদের বইয়ে 1 বার এবং 1 ATM সেম ধরছে, অথবা 101.325 প্যাসকেল, অথবা 1.01325 × 10⁵ এই প্রত্যেকটা জিনিস ক্লাসে আমি ভালো করে বলছিলাম, ঠিক আছে? প্রত্যেকটা আমার ভালো করে মনে রাখবা। কি হবে? 101.325 কিলো প্যাসকেল। এবং এটা মেডিকেলে আসা প্রশ্ন, তারপরে তোমরা অনেকে পারো নাই। এর থেকে লজ্জার, আমি বারবার বলি কি করা, প্রশ্ন ব্যাংক সবার শুরুতে পড়বা। তোমার প্রশ্ন ব্যাংকের প্রশ্নে ভুল করো, এর থেকে আর কিছু লজ্জার আছে? যারা ভুল করছো, যারা ভুল করছো কান ধরে উঠবে বসবা, ঠিক আছে? ওকে। গ্যাসের তরলীকরণে কোন প্রভাবকে কাজে লাগানো হয়? অলরেডি বলে ফেলছিলাম আমি, যে আমরা একটা গ্যাসকে চাপ প্রয়োগ করে হঠাৎ করে প্রসারিত করলে সেইখানে রুদ্ধতাপীয় প্রক্রিয়া ঘটবে এবং তাপমাত্রা কমে যাবে। কেন কমবে? কারণ প্রসারিত হইতে যেই পরিমাণ শক্তি খরচ হয়েছে, এটা কার শক্তি? গ্যাসের অভ্যন্তরীণ শক্তি। খরচ হলে কি হবে? তাপমাত্রা কমে যাবে। এখন আমরা হঠাৎ কেন বলি? কারণ হঠাৎ না হলে কি হবে? সেটা পরিবেশ থেকে তাপ গ্রহণ করে ফেলবে আবার, তাই না? তখন এটা কি হয়ে যাবে? সমষ্ণ প্রক্রিয়া হয়ে যাবে। এই জন্য হঠাৎ করলে এই গ্যাসীয় বস্তুটা পরিবেশ থেকে তাপ গ্রহণ করার সময় পাবে না, এবং সে নিজের অভ্যন্তরীণ শক্তি খরচ করে আয়তনকে প্রসারিত করবে, তা তাপমাত্রা কমবে, এবং তাপমাত্রা কমলে কি হবে? গ্যাস থেকে তরল হবে। জুল থমসন প্রভাব বলা হয়েছিল না? তোমরা কেউ বলতে পারবা? জুল, বিজ্ঞানী জুল, তার পুরো নাম কি? দেখে বলতে পারে। যে বলতে পারবা তার জন্য 1.5 টাকা পুরস্কার আছে। যে বলতে পারবা 1.5 টাকা পুরস্কার। আরেকটা প্রশ্নে ভুল। এক্সট্রিমলি সরি, ইএস, ঠিক আছে? ইএস মানে কি? এক্সট্রিমলি সরি। তুমি এখন করো না? ঈদ মুবারক নালে কি লিখে? ইএম লিখে। আর এটা আমার ক্ষেত্রে কি হয়েছিল, আমি যখন প্রথমবার অনেকে ইএম লিখছে গ্রুপে, আমি ভাবলাম ইংলিশ মিডিয়াম। আমি সিরিয়াসলি মানে আমি ভাবছিলাম অনেকে যে ঈদের আগে লিখে না ইএম ইএম লিখে না গ্রুপে, আমাদের গ্রুপে অনেকে মক করে লিখছে আর কি, মজা করে ইএম লিখছে। আমি প্রথমে ভাবছিলাম কি ইংলিশ মিডিয়াম, আবার কি ইংলিশ মিডিয়াম ভাবছিলাম আমি। ইএম মানে ঈদ মুবারক, ঠিক আছে? আর ইএস মানে কি? এক্সট্রিমলি সরি। এলপিজি, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, এখানে আমরা অনেকগুলা পড়বো। এই এলপিজি সিলিন্ডারে আমরা 6 ATM চাপে পেট্রোলিয়াম গ্যাসকে রাখি। এই এলপিজিতে কোন কোন গ্যাস থাকে? 75% প্রোপেন এবং 25% বিউটেন। ভর্তি পরীক্ষায় আসা প্রশ্ন, এলপিজি এর সংযুক্তি কি? কি প্রোপেন এবং বিউটেন, তাই না? প্রোপেন এবং বিউটেন, এটা হচ্ছে এলপিজি এর সংযুক্তি।
আচ্ছা, এরপর এরপর এই এলপিজির ক্যালোরিফিক মান কত? 94,000 কিলো জুল পার মিটার কিউব, ঠিক আছে। এবং এই যে 38,000, এটা কার? এটা হচ্ছে সিএনজি মানে কম্প্রেস ন্যাচারাল গ্যাস এবং লিকুইফাইড ন্যাচারাল গ্যাস। হ্যাঁ, সাবাস জেমস প্রেসকট জুল, ঠিক আছে। এলএনজি এবং সিএনজি এই দুইটার ক্যালোরিফিক মান হচ্ছে 38,000 কিলো জুল পার মিটার কিউব, এবং এই এলপিজি বা পেট্রোলিয়াম গ্যাস লিকুইফাইড তার কত? 94,000। এখন বলো তো, এই যে এই সিএনজি বা এলএনজি এর ক্যালোরিফিক মান থেকে এলপিজি এর ক্যালোরিফিক মান কত গুণ বেশি? আমি ক্লাসে পড়াইছিলাম, বলো। ও বলবো না, কত গুণ বেশি বলো, মুখস্থ পড়া। স্টোমাক জুস। স্টোমাক জুসে হচ্ছে একটা অ্যাসিড থাকে, কোন অ্যাসিড বলো? সেই অ্যাসিডটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই এইচসিএল কোন কোষ ক্ষরণ করে বলতে পারবা? আমরা যখন প্রাণীবিজ্ঞান আমাদের ক্লাস কালকে, আমরা সেই ক্লাসে পড়ব যে এইচসিএল ক্ষরণ করে কে? প্যারাইটাল কোষ। আমাদের পাকস্থলীর অন্তঃগাত্রে যে প্যারাইটাল কোষ থাকে, সেই কোষটা কি করে? এইচসিএল ক্ষরণ করে। এই কোষের অপর নাম কি? অক্সেন্টিক কোষ, তাই না? অক্সেন্টিক কোষ। এই এইচসিএলটাকে তীব্র অ্যাসিড না, তার পিএইচ কত হবে? পিএইচ হবে 2.42। কি বলো বাবারা? 2.47, ঠিক আছে। ফাহমিদা ফিমা এবং মেহজাবিন মোমো, তোমরা কারেক্ট। এই 2.42 বলছে কে? আচল। মায়ের কিন্তু একটা মারিতে পড়বো না। তাসফি আক্তার মিম 1.24, কি বললো এটা? 1.8, ঠিক আছে। এই এসির তীব্র অ্যাসিড, তার পিএইচ কত? 1.8। এই 2.7 এই পিএইচটা আমরা কোথায় পড়ছি বলতে পারবা? এটা হচ্ছে অধঃক্ষেপণ বৃষ্টিতে বা শিল্প শিল্পাঞ্চলে বা যে সকল এলাকায় কারখানা অনেক বেশি নাকি হয়, অধঃক্ষেপণ বৃষ্টি হয়, সেইখানে পিএইচটা 2.7 হয়, অ্যাসিড বৃষ্টির পিএইচ, ঠিক আছে। কোনটির গ্রিন হাউস প্রভাব আছে? এটা আমি সুন্দর করে ক্লাসে এক্সপ্লেন করছিলাম, কিভাবে বলো তো? এটা হচ্ছে আমাদের পৃথিবী, ঠিক আছে, সুন্দর গোলগাল গোলুমুলু পৃথিবী। এটা হচ্ছে সূর্য, ঠিক আছে। না, সূর্য এরকম হয় না। সূর্য এরকম হবে? সূর্য হবে খুবই রাগী। হ্যাঁ, সূর্য হবে এরকম রাগী। সূর্য হবে, ঠিক আছে। সূর্য হতে পৃথিবীতে কোন রশ্মি আসে মেনলি? আমাদের কোনটা? দৃশ্যমান রশ্মি, তাই না? দৃশ্যমান রশ্মি। এই দৃশ্যমান রশ্মি একটা বড় অংশ আমাদের ভূপৃষ্ঠ করে শোষণ করে। শোষণ কিভাবে? ভেতরে যাবে, ঢুকলো, ঢুকে একটু ইন্টারচেঞ্জ হবে, একটু চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? এটার ওয়েভলেন্থটা আর একটু বেড়ে যাবে। বেড়ে কি হবে? ওই রশ্মিটা বিকিরণ করবে, ঠিক আছে। আমি এইভাবে লিখি, বিকিরণ করবে, ঠিক আছে। কোন রশ্মি করবে? আয়ার রশ্মি। এই আয়ার রশ্মি বিকিরণ করবে। এই আয়ার রশ্মি যদি পৃথিবী থেকে বের হয়ে যায়, আটকে না রাখে, তাহলে কি? আটকে রেখে কারা? গ্রিনহাউস গ্যাসগুলা। এবং যে সকল গ্যাসের অণুতে পরমাণু সংখ্যা 3 বা 3-এর অধিক, ক্লাসে বলছিলাম, যে সকল গ্যাসের পরমাণু সংখ্যা 3 বা 3-এর অধিক, তারা কি করে? এই আয়ার রশ্মিকে শোষণ করতে পারে। ফলে এই তাপশক্তিকে বাইরে বের হতে দিবে না এবং গ্রিনহাউস ইফেক্ট তৈরি করবে, তাই না? তাহলে গ্রিনহাউস প্রভাব কার আছে? যেই অণুতে 3টা বা 3-এর বেশি পরমাণু আছে, ওজোন গ্যাস, তাই না? এখন বলো, এস জি ই। এস জি মানে কি? এস জি ই মানে কি? এস জি মানে হচ্ছে সুপার গ্রিন হাউস ইফেক্ট, ঠিক আছে। আমরা সংক্ষেপে পড়াশোনা করব, কেমন? এস জি মানে হচ্ছে সুপার গ্রিন হাউস ইফেক্ট। এটা কে তৈরি করে? এটা কে তৈরি করে? এবং সবচেয়ে বেশি গ্রিন হাউস ইফেক্ট কে তৈরি করে? এই দুইটাই কমেন্টে বলবা। কোন আকরিকের মধ্যে লেড ধাতু থাকে? অর্পিমেন্ট। এটা 2018-19 সেশনে ভর্তি পরীক্ষায় আসছে, এবং ক্লাসেও বলছিলাম, তাই না? ক্লাসেও বলছিলাম যে 18-19 সেশনের ভর্তি পরীক্ষার কাটমার্ক ছিল প্রায় 59 অ্যাপ্রক্সিমেটলি। সবচেয়ে কঠিন ছিল, এবং আমি এটা বারবার সলভ করতাম, বারবার ভুলতাম, ঠিক আছে। অর্পিমেন্ট তার সংকেতটা কি? কমেন্টে বলবা, আমি বলবো না। আমি ক্লাসে বলছি, দাগাই দিছি। ক্লাসে আমি এটাও বলছি যে এটা কি আসছে, মেডিকেল ভর্তি পরীক্ষা আসছে। আমি এখন আর বলবো না, তোমরা বলবা অর্পিমেন্ট তার সংকেত কি? গেলে না। এটা হচ্ছে আনসার। লেডের আকরিক গেলে না, তার সংকেত কি? পিবিএস। পিবিএস হচ্ছে গেলে না। এখানে কোন ধাতু আছে? লেড।
তোমরা বলো তো এই লেড পিবি তার কয়েকটা ক্ষতিকর দিক কি কি আছে? আমরা অনেকগুলা পড়ছি না? কি কি ছিল? প্রথমে দাঁতের মাড়ি নীলাভ হয়ে যাবে, মনে আছে? দাঁতের মাড়ি নীলাভ হবে। তারপর মৃত সন্তান প্রসব, মৃত সন্তান প্রসব করবে মাতা। এবং আরেকটা হচ্ছে বাচ্চার বুদ্ধিবৃত্তি বা আইকিউ হ্রাস পাবে। এই তিনটা হচ্ছে ব্রড অ্যাঙ্গেলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কেমন? ঠিক আছে, ওকে ওকে। ফাউজিয়া, ফজিয়া, এই তোমার নামটা বলো, তোমার নামের স্পেলিংটা ভুলে যাই। তোমার নামের উচ্চারণটা বলো, বাংলায় লিখো। ফাউজিয়া না ফজিয়া, স্পেলিংটা বলো। ওকে, তাহলে কোনটা হবে? গেলে না, পিবিএস, অর্পিমেন্ট। কি অর্পিমেন্ট হচ্ছে এ এস, কেউ লিখে নাই, ও লিখছে লিখছে, ফাউজিয়া লিখছে, সাবাস। 100 পাস স্টুডেন্ট, প্রথম এক্সামে 100% পার স্টুডেন্ট, ঠিক আছে। আর রিয়েল গার, তার সংকেত কি? এটাও লিখো। রিয়েল গার কি? NIS না? এটা নিকেল গ্ল্যান্স নাকি? এটা লিখো, এটা সংকেত লিখো, আমি ভুলে গেছি এখন। অ্যামালগাম, দেখো একটা কথা মনে রাখবা, যেখানে অ্যামালগাম থাকবে, অ্যামালগাম মানেই কি? মার্কারি, ঠিক আছে। যেরকম আমরা হচ্ছে সোডিয়াম অ্যামালগাম, খুব কমন ওয়ার্ড, বারবার ইউজ করি, তাই না? তো ডেন্টাল অ্যামালগাম কোনটা দেখো তো? মার্কারি নামে কিন্তু আর একটা মাত্রই আছে। তো আর তোমার ভাবাও লাগবে না, সিলভার অ্যামালগাম বা সিলভার মার্কারি, AgHG, সিলভার মার্কারি, দেখছো? অ্যামালগাম মানে কি? মার্কারি। এখন বলো তো মার্কারি নিয়ে একটা ফৌজিয়া, ফৌজিয়া, ওকে ফৌজিয়া। রিয়েলগার S4, ঠিক আছে, ওকে ওকে, S4 রিয়েলগার। বলো তো এই মার্কারিটা কি? একমাত্র, একমাত্র তরল ধাতু, একমাত্র তরল ধাতু। আমাদের যে 118টা মৌল আছে, এর মধ্যে অনেকগুলো ধাতু আছে, তাই না? এর মধ্যে একমাত্র তরল ধাতু কোনটা? মার্কারি। এখন তোমরা বলো তো একমাত্র তরল অধাতু কোনটা? একটাই আছে, একটাই তরল অধাতু আছে। কোনটা গ্রিন হাউস গ্যাস নয়? বলো তো, আমাকে বলছিলাম 3 বা 3-এর অধিক যদি পরমাণু থাকে, তারা বিকিরিত আয়ার রশ্মিকে শোষণ করতে পারে এবং গ্রিন হাউস গ্যাস রূপে কাজ করে পৃথিবীর তাপমাত্রা বাড়াবে। তো 3-এর কম কোথায় আছে? ওই যে ক্লোরিন, Cl2, ঠিক আছে। এটা হচ্ছে আনসার, ব্যাখ্যা লাগবো না। বায়ুমণ্ডলে তাপমাত্রা বৃদ্ধিতে সিএফসি গ্যাসের ভূমিকা কত? সিএফসি গ্যাসের ভূমিকা কত? আমি বলছিলাম এই বক্সটা সুন্দর করে মুখস্থ করবা, মনে আছে? ছক কি ছিল? সবচেয়ে বেশি কার ছিল? কার্বন ডাইঅক্সাইড, কত পার্সেন্ট? 50%। তারপর, তারপর ছিল মিথেন গ্যাস, কত পার্সেন্ট? 19%। তারপর ছিল সুপার গ্রিন হাউস ইফেক্ট তৈরিকারী সিএফসি গ্যাস বা ক্লোরোফ্লোরোকার্বন, কত ছিল? 16%। তারপর ছিল ওজোন গ্যাস, 8%। তারপর আরও কয়েকটা ছিল আমার মনে নাই, ঠিক আছে। আচ্ছা, তাহলে কোনটা হবে উত্তর? 50% কোনটা? কার্বন ডাইঅক্সাইড, 19% হচ্ছে মিথেন, সিএফসি হচ্ছে 16%। মনে থাকবে? মনে থাকবে, ওকে। আমি একটা কোশ্চেন করি। ওজোন স্তরের ক্ষয়ে একটা দূষককে একজন বিজ্ঞানী দায়ী করছে। কোন বিজ্ঞানী কোন দূষককে দায়ী করছে কমেন্টে লিখো। আমি খুব ভালো করে কাছে বলছিলাম, আমি বলবো না, এটা আমি বলবো না, আমি না পারা তাও বলবো না। ওজোন স্তরের ধ্বংসে কোন দূষককে কোন বিজ্ঞানী দায়ী ঘোষণা করছিল? কমেন্টে বলো। ওকে, এরপর কিডনি নষ্ট হয় কিসের কারণে? আমরা পড়ছিলাম ক্যাডমিয়াম, তাই না? ক্যাডমিয়াম কি করে? প্রথমে হচ্ছে অস্টিওপোরোসিস, অস্টিওপোরেসিস মানে অস্থির ক্ষয় করে। তারপর ইটাই ইটাই বা আউচ আউচ, আউচ আউচ মানে এটা খুবই পেইনফুল একটা জয়েন্ট পেইন, ঠিক আছে। অস্থি সন্ধির ব্যথা, আউচ আউচ করে, ঠিক আছে, ব্যথাই। এরপর, এরপর কি ছিল? কিডনিতে পাথর, তাই না? কিডনি স্টোন বা কিডনিতে পাথর হবে। কেমন? কোনটা করে? ক্যাডমিয়াম। আর্সেনিক, তার ক্ষতিকারক প্রভাব কয়েকটা বলো, কমন কয়েকটা। ফৌজিয়া, তুমি হচ্ছে আর্সেনিকের ক্ষতিকর দিকগুলো বলবা, 4টা বলবা। ক্রোমিয়ামের ক্ষতিকর দিক বলবা হচ্ছে
নম্রতা। আর লেড বলবা হচ্ছে নীলাঞ্জনা। স্বর্ণা বলবা আর্সেনিক। ক্যাডমিয়াম বলবা, ক্যাডমিয়াম বলবা কে? শিহাব, তুমি ক্যাডমিয়াম বলবা। ফারিহা, তুমি হচ্ছে ক্রোমিয়াম বলবা। আঁচল, তুমি হচ্ছে লেড বলবা। তাসফিয়া আক্তার মিম, তুমি হচ্ছে ক্রোমিয়াম বলবা। এগুলোর ক্ষতিকর দিকগুলো বলো। আমি বলছিলাম এগুলো হচ্ছে পাঁচতারা টপিক, পাঁচতারা না, এগুলা কি ভারী ধাতুগুলোর ক্ষতিকর দিক। পাঁচতারা টপিক, পাঁচতারা। ভি 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 আই 100%। যা বলতে পারো, ঠিক আছে? ক্ষতিকর দিকগুলা যেগুলা বলছি, এটা ভুল করছো, সাবাস। আমি ক্লাসে এত করে বলছিলাম, তারপরে ভুল করছো। কাজ তো করছো মাইর খাওয়ার। আমি এই কোশ্চেনগুলো একদম ভালো করে বলছিলাম, এই কিডনি নষ্ট হয় এটা আমি বুঝাই বলছিলাম বাবা। তুমি তারপরে কেন ভুল করবা? ক্লাসে করছিলা। আচল। হ্যাঁ, ডক্টর সুসান সোলোমান, সুসান সোলোমান, সুসান সোলোমান, আমি ভালো করে লিখি, ঠিক আছে? সুসান সোলোমান উনি কি করছে? ক্লোরিন দূষককে দায়ী করছে। এই ক্লোরিন দূষকটা কই থেকে আসে? ক্লোরোফ্লোরোকার্বন থেকে আসে। এজন্য 1987 সালে কানাডায় একটা চুক্তি স্বাক্ষরিত হয়, যাকে বলা হয় মন্ট্রিয়াল চুক্তি। যার যেই চুক্তি অনুসারে কি সিএফসি গ্যাসের ব্যবহার বন্ধ করতে হবে। জেটের মান একের চেয়ে কম নয়। কোনটার? হাইড্রোজেন এবং হিলিয়াম, এই দুইটার জেটের মান হচ্ছে একের থেকে বেশি, বাকি তিনটার একের থেকে কম। এটা ব্যাখ্যা করা হয়েছে। ওকে, ওকে। কক্ষ তাপমাত্রায় বা 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হাইড্রোজেন অণুর বর্গমূল গড় বর্গ ব্যাগ কত? এটা আমি ক্লাসে বলছিলাম। বের করার মতো সময় পাবা না, কি করবা? এম করবা। এম মানে হচ্ছে মুখস্থ। এমটি, এমটি মানে কি? মুখস্থ ঠুতস্থ। আর এমটি কে মানে কি? মাস্ট টু নো। ঠিক আছে? এই সংক্ষিপ্ত রূপগুলা তোমরা শিখে রাখো। এমটি মানে কি? মুখস্থ ঠুতস্থ। আর এমটি কে মানে কি? মাস্ট টু নো। এটা কি করবা? মুখস্থ করবা। কত ছিল বলো? মান কত ছিল? 1920 মিটার পার সেকেন্ড। এখানে সেকেন্ডে অলরেডি বলে ফেলছে, এই জন্য এখানে সেকেন্ড লেখা লাগবে না, ঠিক আছে? এখন বলো, নাইট্রোজেন গ্যাস, তার হচ্ছে আরএমএস ভ্যালোসিটির মান কত? ঠিক আছে, এটা বলো, এটা বলো। আরএমএস ভ্যালোসিটি নাইট্রোজেন, তোমাদের কেমিস্ট্রি বই যেটা আছে তা বললেই হবে। কত ছিল? 500 মিটার পার সেকেন্ড, তাই না? সূত্র কি ছিল? √3 RT/পাই, ও সরি শুধু এম, তাই না? 3 RT/m। এটা হচ্ছে আরএমএস ভ্যালোসিটি। গড়বেগ কোনটা? গড়বেগ হচ্ছে √8 RT/পাই/m। এটা হচ্ছে গড়বেগ। এবং সম্ভাব্যতম বেগ কোনটা? √2 RT/m। এই তিনটা বেগ, আরএমএস বেগ, গড় বেগ, সমত বেগ, সবচেয়ে বেশি কোনটা? মান সবচেয়ে বেশি হচ্ছে আরএমএস বেগ, এবং এটাই সবচেয়ে কারেক্ট। এবং এটা আমরা কি করি? গতি শক্তি হিসাব করতে ইউজ করি, তাই না বলো? ইউজ করি, ঠিক আছে? এবং এই তিনটার অনুপাত কত? আরএমএস বেগ, গড় বেগ এবং কি সম্ভাব্যতম বেগ অনুপাত হচ্ছে 1.22:1.12:1। ক্লাসে বলা হয়েছে এগুলা। একটা কোয়েশ্চেন সলভ করবা, 10টা প্রশ্ন পড়া হয়ে যাবে। এন এ, এটা মানে হচ্ছে এই যে এন এ মানে অ্যাভোগ্রেডো নাম্বার, অ্যাভোগ্রেডো সংখ্যা। নাম থেকেই বলা যায়। কে করছে? অ্যামাদিও অ্যাভোগ্রেডো। কে করছে? অ্যামাদিও, অ্যামাদিও অ্যাভাগ্রেডো। ডাল্টন কি করছে? ডাল্টন হচ্ছে আংশিক চাপ সূত্র দিছে। আমি সবসময় এটাকে হচ্ছে ইন্সপায়ার করি। কোনটা? অপশনের প্রত্যেকটা অপশনকেই এলাবোরেটলি পড়া, ঠিক আছে? কাজে লাগবে। জীবনযুদ্ধে বহুত আগায় থাকবা। যারাই শুরু থেকে প্রত্যেকটা অপশন ব্যাখ্যা সহকারে পড়তে পারবা সলভ করার সময়, তারা জীবনযুদ্ধে 3 হাত আগায় থাকবা, ঠিক আছে? কারণ তিনটা অপশন তুমি বেশি পড়তেছো। আংশিক চাপ সূত্র ডাল্টন দিছে। মিলিকান, এটা খুবই গুরুত্বপূর্ণ। মেডিকেল ভর্তি পরীক্ষা আসা প্রশ্ন, এবং এটা হচ্ছে মেনলি গুহু স্যারের বইয়ে আছে, তবে বর্তমানে তোমাদের হাজারি স্যারের বইও এটা আছে এখন। মিলিকান একটা পরীক্ষা করছিল। কোন পরীক্ষা? তৈলবিন্দু পরীক্ষা, মনে আছে? এটা যখন ভর্তি পরীক্ষা আসছিল তখন আসছিল গুহু স্যারের বই থেকে, কিন্তু এখন এটা হাজারি স্যারের বইও আছে। তৈলবিন্দু পরীক্ষার মাধ্যমে ইলেকট্রনের ভর পরিমাপ করেন। কে করছে? বিজ্ঞানী মিলিকান, ঠিক আছে?
এই মিলি গানের নাম শুনলে মাথায় কি আসে? এই মিলি গানের বিজ্ঞানের নাম শুনলে আমার মাথায় আসে তৈল চিত্রের ভূত। মনে আছে? তৈল চিত্রের ভূত। আর আমার তৈলবিন্দু পরীক্ষা, ওইটা মাথায় আসে না, আমার মাথায় আসে তৈল চিত্রের ভূত। বুঝতে পারছো? হ্যাঁ, তৈলবিন্দু পরীক্ষা, সাবাস। টরিসিলি কি করছিল? ওই যে চাপের বের করছিল, ঠিক আছে? ব্যারোমিটার। কি করছিল? ব্যারোমিটার। এই ব্যারোমিটার দিয়ে আমরা কি করি? চাপ পরিমাপ করি। চাপ পরিমাপ করি। এই জন্য কিন্তু চাপের একটা একক টর বলা হয়, টর। তাই না? 1 মিলিমিটার মার্কারি ইকুয়াল 1 টর। দেখছো? একটা কোয়েশ্চেন সলভ করলেই 8-10টা প্রশ্ন পড়া সলভ করা হয়ে যাবে। এবং তোমরা যারা, আমি এখনো বলতেছি, যারা প্রশ্ন সলভ করার সময় এক্সট্রা বাকি 3টা অপশনও একটু এলাবোরেটলি পড়বা, তারা জীবন যুদ্ধে একদম 3 পা আগায় থাকবা। বুঝছো? ওকে। তীব্র অ্যাসিড, ওইটা কি দুর্বল অ্যাসিড, তাই না? এই দুর্বল অ্যাসিডের সাথে আমরা যখন একটা তীব্র অ্যাসিড যুক্ত করব, তখন এই দুর্বল অ্যাসিডটা ক্ষারক রূপে কাজ করবে। তাহলে দুর্বল অ্যাসিডটা ক্ষারক হিসেবে কাজ করবে কখন? যখন তার সাথে আমরা একটা তীব্র অ্যাসিড যুক্ত করতে। কোনটা আছে কত? এটা কি মৃদু অ্যাসিড, এটা তো ক্ষার। এটা কি তীব্র অ্যাসিড, এটা কি মৃদু অ্যাসিড। উত্তর কি হবে? 3 নাম্বার। ঠিক আছে? মৃদু অ্যাসিডের সাথে যখন আমরা সবল অ্যাসিড যুক্ত করি, সবল অ্যাসিডের ক্ষমতা বেশি, সে অ্যাসিড রূপে কাজ করতে পারবে। কিন্তু দুর্বল অ্যাসিডটা কি করবে? ক্ষার রূপে কাজ করবে। ঠিক আছে? ওকে। সেকেন্ডারি বায়ু দূষক, তোমরা বলো, আমি আর বলবো না, আমি 1 মিনিট ব্রেক নেই। তোমরা উত্তর বলো, সেকেন্ডারি বায়ু দূষক কোনটা? ভালো করে পড়াইছি, আমি বলছিলাম একদম মুখস্থ করতেই হবে। আচ্ছা, ঠিক আছে। তোমরা অনেকে হচ্ছে রেসপন্স করে ফেলছো অলরেডি। N2O5, ঠিক আছে। আমরা কি বলছিলাম? আমরা প্রাইমারি বায়ুদূষক এবং সেকেন্ডারি বায়ুদূষক এই দুইটা ভালো করে পড়তে বলছিলাম। প্রাইমারি কোনটা? যেটা উৎস থেকে বের হওয়ার পর কি হবে না, অন্য কোনো গ্যাসে মিশবে না, সেটা কি প্রাইমারি বায়ুদূষক। কি কি আছে? কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রিক অক্সাইড, এরপর কি ছিল? সালফার ডাইঅক্সাইড, হাইড্রোকার্বন, অ্যাসিড বাষ্প। এগুলা কি প্রাইমারি বায়ুদূষক। সেকেন্ডারি কোনগুলা? এই যে নাইট্রিক অক্সাইড, এখানে যুক্ত হলো অক্সিজেন, উৎপন্ন হবে নাইট্রোজেন ডাইঅক্সাইড, উৎপন্ন নাইট্রোজেন পেন্টাঅক্সাইড। এগুলা কি হবে? এই দেখো, কার্বন মনোক্সাইড, নাইট্রিক অক্সাইড, সালফার ডাইঅক্সাইড, তিনটা কি সরাসরি উৎস হতে উৎপন্ন হয়। ঠিক আছে? উৎস হতে। তাহলে এগুলা কি হবে? এগুলো হবে প্রাইমারি বায়ুদূষক। প্রাইমারি। ওকে। এরপর N2O5, এটা মেইনলি উৎপন্ন হয় নাইট্রোজেন ডাইঅক্সাইড অথবা নাইট্রিক অক্সাইড রূপে। পরবর্তীতে এটা হচ্ছে বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে ডাইনাইট্রোজেন পেন্টাক্সাইড উৎপন্ন হয়। এর নাম কি? নাম হচ্ছে ডাইনাইট্রোজেন পেন্টাক্সাইড। আমি ক্লাসের কথা বলছিলাম, তাই না? ক্লাসে বলছিলাম নাইট্রোজেন, তার অক্সাইড কয়টা আছে? তার হচ্ছে 5টা অক্সাইড আছে। কি কি বলতো? একটা হচ্ছে নাইট্রিক অক্সাইড, নাইট্রাস অক্সাইড, একটা হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড, এটা হচ্ছে নাইট্রোজেন ট্রাইঅক্সাইড, আরেকটা হচ্ছে ডাইনাইট্রোজেন পেন্টাঅক্সাইড। এখন তোমরা আমাকে বলবা এই 5টার মধ্যে 2টা হচ্ছে নিরপেক্ষ এবং 3টা হচ্ছে অম্লীয় অক্সাইড। নিরপেক্ষ অক্সাইড কোনগুলা এবং অম্লীয় অক্সাইড কোনগুলা বলো? নিরপেক্ষ অক্সাইড কোনগুলা এবং অম্লীয় অক্সাইড কোনগুলা? দ্রুত বলো। আচ্ছা, উত্তর কি হবে? ডাইনাইট্রোজেন পেন্টাঅক্সাইড। অস্থায়ী এবং স্থায়ী উভয় প্রকার ক্ষরতা দূর করতে আমরা কোন পদ্ধতি অবলম্বন করি? ক্ষরতা মানে আমরা কি বলছিলাম? যখন পানিতে কোনো দ্বিধনাত্মক ক্যাটায়নের লবণ থাকে, তাই না? দ্বিধনাত্মক ক্যাটায়নের ক্লোরাইড, সালফেট অথবা বাইকার্বনেট লবণ থাকে, তখন ওই পানিতে যতই তুমি সাবান দিয়ে ঘষা ঘষা মাজা করো, কোনো ফেনা উৎপন্ন হবে না। আর যদি ফেনা না হলে কি হবে না? কোনো কাপড় পরিষ্কার হবে না, তাই না? এখন ক্ষরতা কয় প্রকার ছিল? 2 প্রকার। যদি এ সকল দ্বিধনাত্মক ক্যাটায়নের বাইকার্বনেট বাইকার্বনেট
লবণ থাকে পানিতে, বাইকার্বনেট। কি কি আছে? ক্যালসিয়াম বাইকার্বনেট, ক্যালসিয়াম বাইকার্বনেট, অথবা ফেরাস বাইকার্বনেট, ম্যাগনেসিয়াম বাইকার্বনেট। এগুলা কি করবে? অস্থায়ী ক্ষারতা। এবং অস্থায়ী ক্ষার পানিকে আমরা যদি ফুটাই, ঠিক আছে, ফুটালে কি হবে? অস্থায়ী ক্ষারতা দূর হয়ে যাবে। কিন্তু স্থায়ী ক্ষারতা ফুটিয়ে দূর করা যায় না। স্থায়ী ক্ষারতা কি? যদি এই সকল দ্বিধনাত্মক ক্যাটায়নের সালফেট লবণ থাকে, সালফেট, যেমন ক্যালসিয়াম সালফেট, ফেরাস সালফেট, ম্যাগনেসিয়াম সালফেট, এগুলা স্থায়ী ক্ষত তৈরি করবে এবং এগুলা ফুটালে পানি কি হবে না? দূর হবে না। এক্ষেত্রে আমরা কি করি? এক্ষেত্রে আমরা পারমোটিট পদ্ধতি ইউজ করি এবং এটা ইউজ করে অস্থায়ী এবং স্থায়ী দুই প্রকার ক্ষরতা দূর করা যায়। তোমরা আমাকে বলবা এই পারমোটিট পদ্ধতি তার অপর নাম কি? তাছাড়া কি আছে? উইঙ্কলার পদ্ধতি বা উইঙ্কলার আয়োডোমিথিক পদ্ধতি। এটা দিয়ে আমরা ডিও বা বিওডি এগুলো হিসাব করি, তাই না? উইঙ্কলার আয়োডোমিথিক পদ্ধতি দিয়ে আমরা বিওডি অথবা ডিও হিসাব করি। বুঝতে পারছি? তোমরা আমাকে বলো পারমোটিট পদ্ধতি তার অপর নাম কি? এরপর অস্টওয়াল পদ্ধতিতে কোন তাপমাত্রা কত হয়? আবারও সেম কথা, হ্যাবার পদ্ধতি এবং অস্টওয়াল পদ্ধতি। উৎপন্ন হয় কি? হ্যাবারে হচ্ছে অ্যামোনিয়া, অসওয়াল্ডে নাইট্রিক অ্যাসিড। হ্যাবারে প্রভাবক কী ছিল? আয়রন, অ্যালুমিনিয়াম অক্সাইড, তাপমাত্রা 500, চাপ 200, তাই না? উৎপন্ন কি ছিল? অ্যামোনিয়া। অসওয়াল্ডে কি উৎপন্ন হয়? উৎপন্ন হয় নাইট্রিক অ্যাসিড। প্রভাবক কি? প্লাটিনাম। তাপমাত্রা কত? 900। ঠিক আছে? ওকে, ওকে, ঠিক আছে। আমার ফোনের চার্জে বসায় নিই একটু। ওকে, ঠিক আছে। আয়ন এক্সচেঞ্জ অনেকে বলে ফেলছো। 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনটির আরএমএস বেগ বেশি? তোমরা এমনি বলতে পারবা যেই গ্যাসের আণবিক ভর হচ্ছে কম সেগুলা কি হবে? সেগুলা হবে তার গতিবেগ বেশি হবে এবং তার ব্যাপন হারও বেশি হবে, তাই না? ব্যাপন হার বেশি মানে কি? গতিবেগও বেশি হবে। এখন আরএমএস বেগ তার সূত্র কি ছিল? √3RT/m। এই এম কি ছিল? আণবিক ভর। তাহলে এই আরএমএস ব্যাগটা কি হবে? আরএমএস ব্যাগ হবে আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক ব্যাপনের মতোই, তাই না? তাহলে আণবিক ভর যদি বেশি হয় ব্যাগ কম হবে, আণবিক ভর কম হলে ব্যাগ বেশি হবে। তাহলে ব্যাগ বেশি কখন হবে? এম যত কম হবে। তাহলে আণবিক কম কোনটা এখানে? নাইট্রোজেন, এটা হচ্ছে 28, হাইড্রোজেন 2, অক্সিজেন 32, ক্লোরিন 71। কোনটা হবে? হাইড্রোজেন। বুঝতে পারছি? বুঝতে পারছি। তোমরা প্রশ্ন দেখার পরে পরে উত্তর কমেন্ট করে দিবা যারা পারো। এলপিজি এর জ্বালানি সিএনজি অপেক্ষা কত গুণ বেশি? অলরেডি বলা হয়েছে কত? 2.47। এলপিজি মানে কি? লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। জ্বালানির মান কত? 94,000 কিলো জুল পার মিটার কিউব। এবং সিএনজি গ্যাস তার ক্যালোফেরিক মান কত বলো? 38,000 কিলো জুল পার মিটার কিউব। সিএনজিতে কি থাকে? পূর্ণরূপ কি? কমপ্রেস ন্যাচারাল গ্যাস। অর্থাৎ এখানে 95 থেকে 99% ন্যাচারাল গ্যাস বা মিথেন গ্যাস থাকবে। আর এলপিজিতে প্রোপেন এবং বিউটেন 75% এবং 25%। ওকে, ওকে, ঠিক আছে। তোমরা অনেকই উত্তর করে দিছো আগেই, সাবাস। কয়লা এবং হাইড্রোকার্বন জ্বালানির অসম্পূর্ণ দহনে কোন গ্যাস উৎপন্ন হয়? মেডিকেল ভর্তি পরীক্ষায় আসা প্রশ্ন। ঠিক আছে? ম্যাট মানে কি? মেডিকেল অ্যাডমিশন টেস্ট। এমটি মানে কি? মুখস্থ ঠুতস্থ। ঠিক আছে? এমটি কে মানে কি? মাস্ট টু নো। অসম্পূর্ণ দহনে উৎপন্ন কোনটা হবে? কার্বন মনোক্সাইড। কারণ এখানে পর্যাপ্ত অক্সিজেন থাকবে না। অসম্পূর্ণ দহন মানে অক্সিজেন কম। তাহলে কার্বন ডাইঅক্সাইড না হয়ে উৎপন্ন হবে কি? কার্বন মনোক্সাইড। যদি আসতো সম্পূর্ণ দহন তাহলে কি হইতো? কার্বন ডাইঅক্সাইড। আমরা কিছু একটু বাইরের টপিকে প্রশ্ন করি। তোমরা আমাকে বলবা H2S গ্যাসের এবং অ্যামোনিয়া এই দুইটার বন্ধন কোণ কত? কারণ আমার এই দুইটা যৌগ দেখলে প্রথমে মাথায় আসে বন্ধন কোণ। কি জন্য? কারণ দুইটা একটু ব্যতিক্রম, তাই না? দুইটা একটু ব্যতিক্রম। তোমরা বলো H2S এবং অ্যামোনিয়া এই দুইটার বন্ধন কোণ কত? আর কার্বন মনোক্সাইড তার অপর নাম কি বলো তো?
নীরব ঘাতক গ্যাস। নীরব ঘাতক। নীরব ঘাতক মানে কি? মানে হচ্ছে এটা দিয়ে যখন আমরা বেশি পরিমাণে এই গ্যাসটা গ্রহণ করব, এটা আমাদের ব্লাডে যে হিমোগ্লোবিনটা আছে তার সাথে যুক্ত হয়ে যাবে, উৎপন্ন হবে কার্বক্সি হিমোগ্লোবিন, এবং যার ফলে আমরা কিছু বোঝার আগেই টুপ করে মারা যাব। ঠিক আছে? এই নীরব ঘাতক গ্যাসের পাশাপাশি একটা নীরব ঘাতক রোগ আছে, সেটা বলো কোনটা? নীরব ঘাতক রোগ, সেটা বলো কোনটা? সেটা হচ্ছে হ্যাপাটাইটিস সি। ক্লাসে বলা হয়েছিল। এবং এই হ্যাপার কি বলা হয়? তুষের আগুন বলা হয়। তুষের আগুন মানে কি? তুষ হচ্ছে, তার ধান বাগায় না, ধান থেকে চাল হয় না, চাল হওয়ার সময় তুষ পাওয়া যায়। সেই তুষে আগুন লাগালে আগুনটা দাউ দাউ করে জ্বলে না, ভেতর দিয়ে পুড়ে পুরোটা কি হয়ে যাবে? ছাই হয়ে যাবে, তুমি টেরও পাবা না, কোনো আগুন জ্বলবে না, কোনো ধোঁয়া হবে না, ধোঁয়া খুব কম হয়। ঠিক আছে? আস্তে আস্তে পুড়ে পুড়ে একদম পুরোটা ছাই হয়ে যাবে, কিন্তু কোনো আগুন বা খুব বেশি তাপ উৎপন্ন হবে না। ঠিক আছে? তার মানে কি? নীরব ঘাতক রোগ বা হ্যাপাটাইটিস সি হলে পেশেন্ট কিছু বুঝে ওঠার আগেই কেল্লাফতে হয়ে যাবে। ঠিক আছে? 1 মিনিট একটু। এটা হচ্ছে, এখন দেখি, তাহলে বুঝতে পারলাম হ্যাপাটাইটিস সি। সাবাস, যারা ক্লাস করছিলা তারা এখানে প্রত্যেকটা বিষয় বলতে পারবা, কারণ আমি এখানে প্রত্যেকটা বিষয় ক্লাসে এক্সপ্লেন করছিলাম। নাইট্রোজেন গ্যাসের বেলায় কত তাপমাত্রায় পেষণ গুণাঙ্ক বনাম চাপের লেখচিত্র আদর্শ গ্যাসের অতি নিকটবর্তী হয়? এটা একটু লেস ইম্পর্ট্যান্ট প্রশ্ন। যেটা বইয়ে তোমাদের যে পেষণ গুণাঙ্কের পার্টটা ছিল না, যে উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপে কি করে বাস্তব গ্যাসসমূহ আদর্শ গ্যাসের মতো আচরণ করে। তাপমাত্রা কত ছিল? প্রায় 700 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নাইট্রোজেন, এটা কি বলতো? একটা প্রশ্ন ছিল না? এই যে আমার এখনো নাইট্রোজেন দেখলে মাথায় কি আসে? মাথায় আসে নিষ্ক্রিয় গ্যাসের পর সবচেয়ে নিষ্ক্রিয় গ্যাস কোনটা? নাইট্রোজেন, তাই না? আরেকটা মাথায় আসে, তাই না? কোনটা? সেটা হচ্ছে আয়নীকরণ শক্তির ব্যতিক্রমটা। আয়নীকরণ শক্তির ব্যতিক্রম। সেখানে কি নাইট্রোজেন এবং অক্সিজেন, তার মধ্যে জায়গার চেঞ্জ হবে, কি জন্য? নাইট্রোজেনটা স্থিতিশীল বেশি, যার ফলে কি হবে? তার আয়নীকরণ শক্তির মানটা বেশি হবে অক্সিজেনের চেয়ে। তাই তো? বুঝতে পারো এগুলা? ওকে। আচ্ছা, মোটর যানের গ্যাস সিলিন্ডারে আমরা নামই দিই কি? সিএনজি বলি না আমরা বাইরে? সিএনজি, সিএনজি কোথায় ইউজ করা হয়? মোটর যানের গ্যাস সিলিন্ডারে সিএনজি বা কম্প্রেসড ন্যাচারাল গ্যাস ইউজ করা হয়। এরপর দেখি, পানি দূষণের উৎস কয় প্রকার? অপশন দিয়ে দিছে কয়টা? এখানে 7টা, তাই না? কয় প্রকার? দুইটা ছিল। কয়টা? দুইটা। কি কি? একটা ছিল বিন্দু উৎস, আরেকটা হচ্ছে অবিন্দু। বিন্দু কোনটা? যেটা উৎস থেকে উৎপন্ন হয়ে ডিরেক্টলি পানিতে মিশে, এবং আমরা উৎসকে খুব সহজেই কি করতে পারি? শনাক্ত করতে পারি। যেরকম ট্যানারি শিল্পের যে ময়লা আবর্জনার পানি পাইপলাইন দিয়ে নদীতে পড়ে, আমরা দেখেই বুঝতে পারি না এটা কই থেকে আসছে? ট্যানারি থেকে। উৎস কয়টা? মাত্র একটা উৎস। ঠিক আছে? আর যখন একাধিক দূষণের উৎস মিলিত হয়ে একসাথে পড়বে, আমরা কি বলতে পারবো যেটা কই থেকে আসছে? বলতে পারবো না। যখন দুই বা দুইয়ের অধিক বিন্দু উৎস পরস্পর মিশ্রিত হবে, তাকে আমরা বলি অবিন্দু উৎস, তাই না? দুইটার উদাহরণ বই থেকে পড়ে ফেলবা। এই যে পয় নিষ্কাশনের যে নল থাকে, সেটা কি? অবিন্দু, অবিন্দু, অবিন্দু দূষণের উৎস। ঠিক আছে? আচ্ছা, রাতে খাওয়া দাওয়া করি নাই তো কথা আর আছে। ওকে। অপরিণত ভ্রূণের গর্ভপাত ঘটে, ক্লাসে আমি সুন্দর করে বলছিলাম, বলো কোনটা? মৃত সন্তান প্রসব করে হচ্ছে লেড, তাই না? অলরেডি বলে ফেলছো। ক্রোমিয়াম হচ্ছে কি? লৌহ কর্তৃক আরবিসি শোষণে বাধা দিবে। আর্সেনিক কি করে? ব্ল্যাকফুট ডিজিজ, ফ্যাটি লিভার, ক্যারাটিনাইজেশন, স্কিন ক্যান্সার, লাং ক্যান্সার এবং অপরিণত ভ্রূণের গর্ভপাত ঘটাবে। উত্তর হবে কি? আর্সেনিক। ক্যাডমিয়াম হচ্ছে অস্টিওপোরোসিস, ইটাই ইটাই, আউচ আউচ, কিডনি নষ্ট হবে, তাই না? অনেকগুলা। তোমরা একটা প্রশ্ন বলো, ক্যাডমিয়াম, তোমরা বলো ক্যাডমিয়ামের হচ্ছে লিথাল ডোজ কত? লিথাল ডোজ। লিথাল মানে কি? যে ডোজ খাইলে তুমি অক্কা পাইবা, অক্কা পাবা। ঠিক আছে? বলো ক্যাডমিয়াম তার লিথাল ডোজ কত? বলো।
প্যান্স পারক্সি অ্যাসাল নাইট্রেট, এবং এটা হচ্ছে একটা সেকেন্ডারি বায়ুদূষক, এবং প্যান্স তৈরিতে যে সকল গ্যাসীয় উপাদান অংশ নেই সেটাও ভিবিআই টপিক, ঠিক আছে? পারক্সি অ্যাসাল নাইট্রেট প্রথমটাই। পানিতে ক্যালসিয়ামের হু কর্তৃক অনুমোদিত মাত্রা কত? বক্সে সুন্দর করেছিল, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম দুইটা ছিল, তাই না? ক্যালসিয়াম ছিল কত? 150 ppm, এটা হচ্ছে ক্যালসিয়াম। ম্যাগনেসিয়াম কত ছিল? 100 ppm, তাই না? ঠিক বলছি নাকি উল্টা বলছি বললো? হ্যাঁ। ক্যাডমিয়াম, তার ইয়া কত লিথাল ডোজ? 1 গ্রাম। 1 গ্রাম খাইলেই কেল্লাফতে হয়ে যাবে। কোনো জলাশয়ে পানির বিওডি এর মান 10, একটা বক্স ছিল। বিওডি মানে 1 থেকে 2 হলে অনেক ভালো, 3 হলে মোটামুটি ভালো, 6 হলে হচ্ছে হু কর্তৃক অনুমোদিত মান, 10 হলে হচ্ছে খারাপ। কি হবে? দূষণমাত্রা খারাপ। খুব ভালো কোনটা? 1 থেকে 2। মোটামুটি ভালো 3। 6 হচ্ছে হু কর্তৃক অনুমোদিত মান, 10 হচ্ছে দূষণ মাত্রা খারাপ। ঠিক আছে? 100 হবে, হ্যাঁ 100 হবে, 100 হবে। ওকে, ওকে, ঠিক আছে। এরপর দেখো, সিএনজিতে মিথেন গ্যাসের পরিমাণ কত? অলরেডি বলে ফেলছি আমি, তাই না? কত? 95 থেকে 99%। আমরা মোটর যানে ইউজ করি, তাই না? গ্যাস সিলিন্ডারে। পৃথিবীর ভূত্বকে সবচেয়ে বেশি বিদ্যমান ধাতু কোনটা? এটাও তে আসা প্রশ্ন। ম্যাট বা ড্যাট, হোয়াট এভার ইট ইস, যেটাই হোক আমি সবসময় ম্যাট লিখবো, ঠিক আছে? বুঝে নিবা যে মেডিকেল বা ডেন্টালে আসছে। কোনটা বলো? আমি বলবো না এটা, আমি এটা বলবো না। ঠিক আছে, আমি এটা বলবো না। ভর্তি পরীক্ষায় আসা প্রশ্ন একটাও আমি বলবো না, ঠিক আছে? তোমরা বলবা, কমেন্টে বলবা। যারা পারো না কমেন্টে উত্তর দেখে নিবা। এরপর, নিচের কোনটি মিঠা পানির বৃহৎ উৎস? ক্লাসে বলছিলাম যদি বাংলাদেশ হয় তাহলে হবে ভূগর্ভস্থ পানি। যদি পৃথিবী বলে বা পৃথিবী মেনশন না করে তাহলে কি হবে? উত্তর মেরুর বরফ। ঠিক আছে? অনেকে আবার দেখলাম দক্ষিণ মেরুর বরফ দাগায় দিছো, খাইছে কামপুরা। অ্যালুমিনিয়াম, ঠিক আছে। অনেকে আবার দক্ষিণ মেরুর বরফ বলে দিছিলা। অনেকে ভূগর্ভস্থ বলছে, কিন্তু কম যারা ক্লাস করছে ওরা প্রায় এই দুইটার মধ্যে ভুল করছে। বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের মধ্যে কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে প্রধান গ্রিনহাউস গ্যাস বলা হয় কেন? আমরা জানি গ্রিনহাউস ইফেক্ট তৈরি করার ক্ষমতা কি কি আছে বলো? ওই যে মিথেন গ্যাস আছে, সিএফসি আছে, ওজোন আছে। এই সকল প্রত্যেকটা গ্যাসের গ্রিনহাউস ইফেক্ট তৈরি করার ক্ষমতা কার্বন ডাইঅক্সাইড কি অনেক বেশি না? অনেক গুণ বেশি। কিন্তু কার্বন ডাইঅক্সাইড কি পরিমাণে অনেক বেশি, বায়ুমণ্ডলে তার পরিমাণ অনেক বেশি। এই জন্য টোটাল গ্রিন হাউস ইফেক্টের প্রায় 50% কে তৈরি করে? কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে? ওকে। আউচ আউচ 100 বার বলা হয়েছে, কোনটা? ক্যাডমিয়াম। আর বলবো না। পানির চরম দূষণ অবস্থাকে কি বলা হয়? ক্লাসেও বলছি, ক্লাসেও বলছি, সুন্দর করে বলছি, বইয়ে দাগানো বইয়েও আছে। ইউট্রিফিকেশন বা ইউট্রোফিকেশন, এটা হচ্ছে আনসার। তোমরা অনেকেই ইউট্রিকেশন দিছো। কে কে দিছো এটা ইউট্রিকেশন? বলো। ধুলো মেঘে, এই যে আবারও ম্যাটের কোশ্চেন। মেডিকেল ভর্তি পরীক্ষায় আসা প্রশ্ন। এই মেডিকেল ভর্তি পরীক্ষায় আসা প্রশ্ন তোমরা অনেক বেশি ভুল করছো। কেন করছো? প্রশ্ন ব্যাংক পড়ো নাই, অনেকে ক্লাস করো, মেন বইটা পড়ো, দাগানো বইটা পড়ো, কেল্লাফতে। কিন্তু আমি কি বলি? আমি প্রথমেই বলছিলাম প্রশ্ন ব্যাংকটা সবার আগে পড়বা, তারপর প্র্যাকটিস বুক। কে শুনে কার কথা? এই আজকের পরীক্ষা দিয়া অনেকের শিক্ষা হয়ে গেছে যে প্রশ্ন ব্যাংক না করলে, না পড়লে কি করা লাগবে? এক্সামে কট খাওয়া লাগবে। প্রাইমারি বায়ুদূষক নয় কোনটা? নয় মানে সেকেন্ডারি বায়ুদূষক কোনটা? কোনটা বলো? অ্যাসিড বাষ্প, তাই না? অ্যাসিড বাষ্প। ওকে। অ্যাসিড কি কি আছে? যে তোমার সালফিউরিক অ্যাসিডের বাষ্প, নাইট্রিক অ্যাসিডের বাষ্প, এগুলা কি সেকেন্ডারি। কারণ প্রথমে উৎপন্ন কি হয়? নাইট্রিক অক্সাইড বা নাইট্রোজেন ডাইঅক্সাইড। লুইসের তত্ত্ব মতে কিসের সংখ্যা বাড়ে? ক্লাসে সুন্দর করে ব্যাখ্যা দিয়ে এক্সপ্লেন করছি, কারো কোনো সমস্যা হওয়ার কথা না। প্রথম কি ছিল? আরহেনিয়াস। প্রথম ছিল আরহেনিয়াস। তারপর কি আসছে?
ব্রনস্টেড লাউরি, পরে আসছে ব্রনস্টেড লাউরি, তারপর আসছে, আচ্ছা 1 মিনিট, আব্বু কল দিছে, আমি একটু একটু ওকে। আচ্ছা আব্বু কল দিছিল, আমি একটু, ওকে ঠিক আছে। তাহলে কি বললাম, আরহেনিয়াস থেকে ব্রনস্টেড লাউরি, তারপর কি আসছিল, লুইস। আরহেনিয়াসের আয়নিক মতবাদ, লাউরিয়ার হচ্ছে প্রোটনীয় মতবাদ, লুইসের ইলেকট্রনীয় মতবাদ। তাহলে কি হবে, আরহেনিয়াস থেকে লাউরিতে কি ছিল, ক্ষারকের সংখ্যা বাড়ছে, তাই না, ক্ষারক বাড়ছে। এবং লাউরি থেকে লুইসে অ্যাসিড বাড়ছে, একদম ব্যাখ্যা দিয়ে বুঝেছিলাম, তাই না। এখন আর বলবো না আমি, এনাফ ইজ এনাফ। একটি পুকুরের পানির ডিওর মান 4.0 হলে পানিটি হবে বিশুদ্ধ পানি। ডিওর মান কত, 5 থেকে 6, এর কম হলে বা 4 হলে মোটামুটি ভালো বলা যায়, ঠিক আছে, 4 হলে ভালো বলা যায়। রক্তে সিরামে ফসফেট ঘাটতি দেখা দেয়, কোনটা হলে বলো, তোমরা কমেন্টে বলবা। এই লেড, ক্যাডমিয়াম, ক্রোমিয়াম, আর্সেনিক, এগুলো অনেক প্রশ্ন আসছে, আমি ক্লাসেই বলছিলাম 3 থেকে 4টা প্রশ্ন থাকবেই, আমি ক্লাসেই কোশ্চেন আউট করে দিছিলাম। এরপরেও যারা এই 4 থেকে 5টার মধ্যে ফুল মার্ক পাও নাই, তাদের জন্য লাল গোলাপ শুভেচ্ছা, এটা গোলাপ আইকা দেয়, ঠিক আছে, লাল গোলাপ শুভেচ্ছা তোমাদের জন্য, এই যে লাল গোলাপ, ঠিক আছে। দেখছো কত কাছাকাছি আমি, কত সুন্দর। ওকে, যারা হচ্ছে ক্লাসে প্রশ্ন আউট করার পরেও পড়াগুলো এগুলা ফুল মার্ক পাও নাই, তাদের জন্য এই লাল গোলাপ শুভেচ্ছা, ঠিক আছে। ওকে, এরপর দেখো কার্বন ডাইঅক্সাইড সন্ধির চাপ কত বলা হয়েছে, 72.9, হিলিয়াম কত, 2.26, হাইড্রোজেন 12.8, এটিএম, সবগুলা এটিএম অলরেডি বলা হয়েছে। ভ্যান্ডার ওয়াল সমীকরণে ধ্রুবক এ দ্বারা কি প্রকাশ করা হয়, ধ্রুবক একই ছিল, চাপ সংশোধন ফ্যাক্টর, তাই না। এবং চাপটা আমাদের কেন যোগ করা লাগে, কারণ বাস্তব গ্যাসগুলোর কি কি আছে, মধ্যবর্তী আকর্ষণ বা আকর্ষণ বল, ঠিক আছে, বিকর্ষণ তো হয় না, আকর্ষণ বল থাকে, কি হবে, আন্তরিক আকর্ষণ। এবং আয়তন থেকে আমরা হচ্ছে একটা পার্ট বিয়োগ করি কেন, বিয়োগ করি কেন, কারণ গ্যাসীয় কণাগুলোর আয়তন নগণ্য থাকে না, ওরা আয়তন নেয়, কিন্তু তাপমাত্রা বাড়ালে কি হবে না, কণাগুলোর আয়তন বাড়বে না, তাই না, এই জন্য আমরা কি করি, ওইটা বিয়োগ করে নেই। প্রোস্টেট ক্যান্সার তৈরিতে কোনটা ভূমিকা প্রমাণ রাখে, এটাও বলবা, দেখছো 5টা কোশ্চেন আসছে, আমি আর বলবো না এটা, আমি আর বলবো না, 5-6টা প্রশ্ন সেম টপিক থেকে আমি দিছি একটা কারণেই, যাতে তোমরা বুঝতে পারো যেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। বাচ্চার আইকিউ কমে যায়, এটা আমি বলবো না, তোমরা বলবা, কমেন্টে বলবা, বাচ্চার আইকিউ কেন কমে। পানিতে বিদ্যমান ট্রেস মৌল নয় কোনটা, ট্রেস মৌল বলতে বলছি আমরা বলছিলাম না ভারী ধাতু, ভারী বা হেভি মেটাল, যেগুলো আমরা পড়ছি এগুলো ট্রেস মৌল, যেগুলো পড়ি নাই সেগুলো কি ট্রেস মৌল না। পড়ছি কোনটা, লেড পড়ছি, ক্যাডমিয়াম পড়ছি, আর্সেনিক পড়ছি, ক্রোমিয়াম পড়ছি, এগুলো কি ট্রেস মৌল। সিলভার পড়ি নাই বা আর্জেন্টাম, এটা কি ট্রেস মৌল নয়। ক্লিয়ার, ক্লিয়ার। পানিতে দ্রবীভূত কঠিন বস্তির, ঠিক আছে, বস্তির, বস্তুর পরিমাণ কোনটি দ্বারা নির্ণয় করা হয় বলো, এটাও বলবো না, ফুল ফর্ম থেকে পারা যায়, এটাও আনসার বলো। এখন তোমরা কমেন্টে যদি যদি কোনো শিক্ষা হয়ে থাকে, লজ্জা হয়ে থাকে, নিজের মার্কটা বলো একটু, কে কত পাইছো, এক্সামে মার্কটা বলো একটু।
বলো বলো বলো, দ্রুত বলো। এ কত মার্ক পাইছো? আমি আর বেশি দেরি করবো না, ক্লাস শেষ করব। আবার 10টায় আমাদের কি আছে? ও, 10টা 27 বাজে। খাইছে কাম। র্যাপিড ফায়ার কি শুরু করছে কাকুলি আপু? এই তোমরা ক্লাস শেষ করেই র্যাপিড ফায়ারে যাবা। তোমরা ক্লাস শেষ করেই র্যাপিড ফায়ারে যাবা। ক্লাস শেষ করে 1 মিনিট লেট করবা না, ঠিক আছে? টিডিএস, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে 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 ওকে। কোনো কোশ্চেন থাকলে করতে পারো, আর মার্কগুলো বলে ফেলো, বলে ফেলে তোমরা ইয়াতে যাও, টেলিগ্রামে যাও। র্যাপিড ফায়ার এখনই শুরু হবে। আমি কাকুলিকে বলতেছি, দাঁড়াও। র্যাপিড ফায়ার কি নেওয়া শুরু হয়ে গেছে? না, শুরু হয় নাই, ঠিক আছে। বলো বলো, কোনো কোয়েশ্চেন আছে কি না? বা কি স্টুডেন্ট, মার্ক বলতে পারো না, লজ্জা পাও। লজ্জা পাওয়া উচিত, লজ্জা পাওয়া উচিত। কমেন্টে মার্ক বলতে পারো না, এত বাজে মার্ক পাইছো। ঠিক আছে, তো আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি যে টপিকগুলো ছিল সবগুলো একটু এলাবোরেটলি আরেকবার রিভিশন হয়ে গেছে, তাই না? রিভিশন হয়েছে না বলো? রিভিশন হয়েছে। ওকে, টাটা, আল্লাহ হাফেজ। যাও টেলিগ্রামে যাও, এখনই আমাদের ইয়া শুরু হবে, র্যাপিড ফায়ার। টাটা, আসসালামু আলাইকুম। আমি কি দেখেছি হাই